এই এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা আমাদেরকে রোবোটিক্স এবং অটোমেশন শেখার অনেক বড় একটা সুযোগ দেবে। যে আমরা দেখি যে হুট করে কোনো একটা বল যদি আমাদের দিকে চলে আসে, আমরা যদি দেখতে পাই, আমরা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করি। এই যে আমার চোখ দেখলো, দেখার পরে আমি হাতটা বাধা দিলাম, তাহলে আমার ব্রেনের মধ্যে একটা লজিক দেওয়া ছিল। প্রথমে চোখ থেকে সে ডাটাটা নিল, নেওয়ার পরে আমি হাত দিয়ে আবার মানে তাড়াতাড়ি করে বলটাকে বাধা দিয়ে দিলাম যেন আমার গায়ের কোনো ক্ষতি না করে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার একটা অনেক সিকিউর একটা রুম আছে, সেখানে কোনো একটা মানুষ প্রবেশ করবে, তখন জাস্ট একটা এসএমএস আপনার ফোনে পাঠিয়ে দিবে। একটা ডাস্টবিনের সামনে গেলেন, মুখটা অটোমেটিক খুলে গেল, তো মুখটা তো কাউকে খুলতে হবে, তো খোলার জন্য এই সার্ভো মোটরটা বেস্ট একটা অপশান। আপনি প্রোগ্রামে যা দিয়ে দিবেন, যত জোরে দিয়ে দিবেন যে এত জোরে খুলবে, আস্তে আস্তেও খুলতে পারে, জোরে হয়ে খুলতে পারে। কনস্ট্যান্ট অর্থাৎ কোনো একটা মানকে নির্দিষ্ট একটা রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ম্যাপ। কোনো একটা রেঞ্জকে নির্দিষ্ট একটা রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ম্যাক্স। অর্থাৎ দুইটা আপনি ডাটা দিলেন, ওই দুইটা ডাটার মধ্যে কোন ডাটাটা বড় সেটা নিয়ে কাজ করবে। আমি নওয়াজ শরীফ। আজকে থেকে শুরু হতে যাচ্ছে এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজ। এই সিরিজটা সম্পূর্ণ এনএস বেসিক ইলেকট্রনিক্সের একটা সিকুয়েল। অর্থাৎ এনএস বেসিক ইলেকট্রনিক্সে আমরা বেসিক লেভেলের ইলেকট্রনিক্সটা শেখার চেষ্টা করেছিলাম। এই এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা আমাদেরকে রোবোটিক্স এবং অটোমেশন শেখার অনেক বড় একটা সুযোগ দেবে। আমরা এই সিরিজে শিখব প্রোগ্রামিং এবং হার্ডওয়্যার দুইটা সিঙ্ক্রোনাইজ করা। অর্থাৎ প্রোগ্রামিং আমরা খুব ডিপলি শিখব এবং এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে কোনো মেশিনকে নিয়ন্ত্রণ করা খুব সহজভাবে শিখব। এই বিষয়টা খুব সহজভাবে যদি উপস্থাপন করা যায়, তাহলে যে কোনো ধরনের মানুষ এই কাজগুলো শিখতে পারবে। তো তার আগে আমাদের প্রথমেই জানা উচিত যে এই আরডিনো জিনিসটা কি। তার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা সম্পূর্ণ আমি আমার আম্মার নামে উৎসর্গ করছি। অর্থাৎ যদি এখান থেকে আপনারা কোনো কিছু শিখতে পান, আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, তাহলে হবে। আরডিনো এক ধরনের মাইক্রো কন্ট্রোলার বা বলতে পারেন একটা কম্পিউটার, যেটা দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারি। আমরা যে প্রজেক্টগুলো বানাবো সেগুলোর হার্টই হবে হচ্ছে আরডিনো। তো আরডিনোকে যদি আমরা খুব সহজ ভাষায় বলি, এটা কি, এটাতে আপনি প্রোগ্রাম আপলোড করবেন, প্রোগ্রামটা সে নিবে, সে প্রোগ্রাম অনুযায়ী বিভিন্ন জিনিসকে কমান্ড দেবে, মানে কাজ করানোর জন্য বিভিন্ন জিনিসকে কমান্ড দেবে। অর্থাৎ বিভিন্ন সেন্সর থেকে ডাটা নিবে, নেওয়ার পর আপনি যে কন্ডিশন দিবেন সেই কন্ডিশন অনুযায়ী আবার বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে। তো এটা সম্পর্কে জানতে গেলে আমি এখানে প্রায় 30টার মতো প্রজেক্ট জাস্ট এখানে লিখে রাখছি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আরডিনো জিনিসটা কি। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু পার্টসপাতি চেনাবো এবং প্রোগ্রামিং সম্পর্কে একটু আইডিয়া দিব, প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু আইডিয়া দিব। জাস্ট এটা বোঝাবো যে আরডিনো প্রোগ্রামিং কঠিন কিছু না। সামনের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে চলে যাব। আজকের ভিডিওটা সম্পূর্ণ ইন্ট্রোডাকশন অ্যান্ড ডেস্টিনেশন অফ এনএস আরডিনো প্রোগ্রামিং। অর্থাৎ কিভাবে আমরা শিখলে ভালো হয়, কিভাবে শিখবো, কোন কোন টপিক শিখবো, তারপরে কিছু ইন্সপায়ারিং কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি আলোচনা করব। You
প্রথমেই বলি যে আর্ডিনোটা হচ্ছে ইতালিতে আবিষ্কৃত হয়েছে, এটা 2005 সালে আবিষ্কার করা হয়েছে। তো আর্ডিনো সম্পূর্ণ একটা আইডি এবং সম্পূর্ণ একটা ডিভাইস, অর্থাৎ যেই সফটওয়্যারে আপনি প্রোগ্রামিংটা করবেন, আর্ডিনো নিজস্ব আইডি আছে, ওই সফটওয়্যার আছে, ওটাকে আমরা আর্ডিনো আইডি বলি। আর্ডিনো উনো আছে, মেগা আছে, ন্যানো আছে, প্রো মিনি আছে, মিনি আছে, পাই আছে, ডুও আছে, ইথারনেট আছে, আরও বহু ধরনের আর্ডিনো পাওয়া যায়। বর্তমানে আর্ডিনো পিএলসিও হয়ে থাকে। তো আমরা এই সিরিজে খুব ভালোভাবে শেখার জন্য যে যে ডিভাইসগুলো আমাদের প্রয়োজন বা যে পার্টসপাতিগুলো প্রয়োজন আমরা সেগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি কিছু প্রজেক্টের উদাহরণ দিই। এলইডি ব্লিঙ্ক প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখতে পারি যে কোনো একটা এলইডিকে কন্ট্রোল করা। আর্ডিনোর মাধ্যমে আমরা কোনো একটা এলইডিকে যখন কন্ট্রোল করব বা কোনো একটা লোডকে যখন কন্ট্রোল করব, কত সময় পর অন করতে চাই, কত সময় পর অফ করতে চাই, লুপ আকারে চালাতে চাই কিনা, এগুলো সম্পর্কে শেখার জন্য এলইডি ব্লিঙ্ক প্রজেক্ট একটা বেস্ট একটা প্রজেক্ট। তারপর ট্রাফিক লাইট কন্ট্রোল, অর্থাৎ ট্রাফিক সিস্টেম আমরা যেটা দেখি যে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি কখন আসবে, আমরা দেখি যে একটা সিগন্যাল লাইট লাগানো থাকে, লাল লাইট, সবুজ লাইট, হলুদ লাইট। সবুজ লাইট কতক্ষণ পরে জ্বলবে, এখানে সবুজ লাইট জ্বললে আরেকটা রুটে কোন লাইট জ্বলবে, আরেকটা রুটে লাল লাইট জ্বললে আরেকটা রুটে কোন লাইট জ্বলবে, এটা লজিক্যালি কন্ট্রোল করা সম্ভব। এটা আমরা আর্ডিনোর মাধ্যমে তৈরি করতে পারি। টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মনিটর, অর্থাৎ কোনো একটা রুমের তাপমাত্রা বা আর্দ্রতা পরিমাপ করতে আমরা এই ডিভাইসটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করে আবার মনিটর করতে পারি, যে ডিসপ্লেতে দেখাবে যে তাপমাত্রা কতখানি, আর্দ্রতা কতখানি। হ্যাঁ, এই ডিভাইসটা একাই কোনো কিছু করতে পারে না, এর সাথে বিভিন্ন সেন্সর কানেক্টেড করতে হয়, বিভিন্ন মোটর কানেক্টেড করতে হয় বা বিভিন্ন মডিউল কানেক্ট করতে হয়। অর্থাৎ এটা সম্পূর্ণ হার্ড, অর্থাৎ এটা আমরা বলতে পারি মানুষের ব্রেনের মতো, যে মানুষের ব্রেন যখন বিভিন্ন কমান্ড দেয় কাজ করে, কমান্ড দেওয়ার পরে তো কাজ করে। আমরা যখন কমান্ড দিই চোখ খুলবো, আমি চোখ খুলে ফেললাম, ব্রেন থেকে কিন্তু কমান্ডটা গেল। আমি আমার ব্রেন থেকে কমান্ড দিলাম হাতটা উপরে তুলবো, হাতটা উপরে তুললাম, আমি ব্রেন থেকে কমান্ড দিয়ে দিয়েছি কোন হাতটা উপরে তুলবো, বাম হাত না ডান হাত। এইভাবে যে আমরা আলাদাভাবে কমান্ড দিচ্ছি, লজিক্যালি কমান্ড দিচ্ছি। লজিক্যালি কেমন, যে আমরা দেখি যে হুট করে কোনো একটা বল যদি আমাদের দিকে চলে আসে, আমরা যদি দেখতে পাই, আমরা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করি। এই যে আমার চোখ দেখলো, দেখার পরে আমি হাতটা বাধা দিলাম, তাহলে আমার ব্রেনের মধ্যে একটা লজিক দেওয়া ছিল। প্রথমে চোখ থেকে সে ডাটাটা নিল, নেওয়ার পরে আমি হাত দিয়ে আবার তাড়াতাড়ি করে বলটাকে বাধা দিয়ে দিলাম, যেন আমার গায়ের কোনো ক্ষতি না করে বা শরীরের কোনো ক্ষতি না করে। তো এই ধরনের কাজ আর্ডিনো করতে পারে। আর্ডিনো সম্পূর্ণ একটা ব্রেন। তো এই একাই কিছু করতে পারে না, এর সঙ্গে বিভিন্ন সরঞ্জাম কানেক্ট করতে হয়, সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তারপরে লাইট সেন্সিটিভ অটোমেটিক ল্যাম্প, অর্থাৎ দেখা যাচ্ছে যে আলোর উপরে ডিপেন্ড করে আপনার কোনো একটা আলো দিবে। কোনো একটা রুমে দেখা যাচ্ছে কম আলো আছে, সেখানে অল্প পরিমাণে একটা আলো দিয়ে দিবে। আবার যদি দেখা যায় কোনো একটা রুমে বেশি আলো আছে, কোনো একটা লাইট কমিয়ে দিবে। অর্থাৎ এইভাবে আমরা কোনো একটা আলোর উপরে নির্ভর করে অন্য কোনো একটা আলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে মোশন ডিটেক্টর অ্যালার্ম, অর্থাৎ কোনো একটা মোশন দেখতে পেলেই অ্যালার্ম বেজে যাবে। এখন অ্যালার্ম যে বাজার পরে ডিসপ্লেতে দেখাবে যে সামওয়ান ইজ ডিটেক্টেড, তারপর দেখা যাচ্ছে কোনো একটা লাইট অন অফ হবে, মানে একটা ভূতের মতো একটা বিষয়গুলো ঘটবে, যেন কোনো একটা চোর ভয় পায়। তো এই ধরনের সিস্টেম আমরা অনায়াসে আর্ডিনোর মাধ্যমে করতে পারি। এক কথা হচ্ছে আমাদের মন যা চাই প্রজেক্টের মাধ্যমে আমরা সেটা করতে পারি। অর্থাৎ আমাদের বাস্তব যে সমস্যাগুলো আমরা প্রজেক্টের মাধ্যমে সমাধান করার জন্য আর্ডিনো বেস্ট একটা সলিউশন। অর্থাৎ নিজস্ব র্যাম আছে, রম আছে, নিজস্ব মেমোরি আছে, তো নিজস্ব প্রসেসিং ইউনিট আছে, সম্পূর্ণ সে কন্ট্রোল করতে পারে। এটা কঠিন কিছু না, এটা খুবই সহজ কিছু, সেটা আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তারপরে পুশ বাটন কন্ট্রোল লাইট, অর্থাৎ আমরা চাই যে একটা সামান্য পুশ বাটন দিয়ে একটা লাইট জ্বলবে, আবার পুশ বাটনটা প্রেস করলাম আরেকটা লাইট জ্বলবে, আবার পুশ বাটন প্রেস করলাম আরেকটা লাইট জ্বলবে। এরকম আমরা কন্ডিশন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা আমাদের মন মতো কন্ডিশন আমরা করে নিতে পারি, যেমন এতক্ষণ ধরে প্রেস করলে এই লাইটটা জ্বলবে, একটাই পুশ বাটন, আবার এত সময় ধরে প্রেস করলে আরেকটা লাইট জ্বলবে। তো এই ধরনের কনসেপ্টগুলো আমরা খুব সহজে শিখতে পারি। তারপর পটেনশিওমিটার কন্ট্রোল এলইডি ব্রাইটনেস, অর্থাৎ একটা সামান্য পটেনশিওমিটারের মাধ্যমে আমরা একটা এলইডির ব্রাইটনেস আমরা অনায়াসে কন্ট্রোল করতে পারি, সেটা সম্পূর্ণ প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তারপর আল্ট্রাসোনিক ডিস্টেন্স মিটার, অর্থাৎ আমরা শব্দের মাধ্যমে কোনো একটা দূরত্ব নির্ণয় করে আমরা দূরত্বটা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি। অনেকে আমরা যারা ফিজিক্স পড়েছি তারা জানি যে শব্দের বেগ অনুসারে আমরা কোনো একটা জায়গার দূরত্ব বের করতে পারি। কোনো একটা শব্দ করলাম, শব্দ করার পরে শব্দটা গেল, কোনো যদি সামনে কোনো অবজেক্ট থাকে শব্দটা ধাক্কা খেয়ে ফিরে আসলো, এবং মানে গেল এবং আসলো, এই যাওয়া এবং আসার সময়টা
হিসাব করে, বেগ দিয়ে হিসাব করে এটা বের করা যায় যে দূরত্বটা কতখানি, অর্থাৎ কতক্ষণ পরে গেল এবং আসলো, এই হিসাবটার মাধ্যমে বের করা সম্ভব যে দূরত্বটা কতখানি, যেটা আমরা খুব সহজেই আল্ট্রাসনিক ডিস্টেন্স মিটারের মাধ্যমে করতে পারি। ব্লুটুথ কন্ট্রোল রোবট কার, অর্থাৎ একটা কার থাকবে যেটা 4 চাকা হোক, 3 চাকা হোক, 2 চাকা হোক, সেটা আমরা সম্পূর্ণ একটা মোবাইল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো, যেটা ব্লুটুথ সিগন্যালের মাধ্যমে কাজ করবে। শুধু মোবাইল দিয়ে না, এমনকি ব্লুটুথ ডিভাইস, সামান্য একটা ব্লুটুথ ডিভাইস দিয়ে বিভিন্ন মডুলার কানেক্ট করে, জয়স্টিক কানেক্ট করে আমরা নিজেরাই ব্লুটুথ সিগন্যাল আমরা বানিয়ে ফেলতে, মানে ব্লুটুথকে সিগন্যাল দেওয়ার জন্য ওই ট্রান্সমিটারটা আমরা বানিয়ে ফেলতে পারি এবং সেই ট্রান্সমিটার দিয়ে আমরা একটা কারকে কন্ট্রোল করতে পারি। আমরা বড় বড় কারও কিন্তু কন্ট্রোল করতে পারবো, জাস্ট এগুলোকে সিগন্যালকে কোনো সময় অ্যাম্প্লিফাই করতে হবে, কোনো সময় সিঙ্ক্রোনাইজ করতে হবে, এগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। ডিজিটাল স্টপওয়াচ বা টাইমার, অর্থাৎ আমরা অনেক সময় দেখি কোনো একটা খেলাতে এই সিস্টেমটা থাকে যে স্টপওয়াচ চাপ দিল, তখন সময়টা গণা শুরু করলো, একটা মানুষ দৌড়ে এসে যখন চলে আসলো স্টপওয়াচটা আবার বন্ধ করে দিল, তখন আমার বের হয়ে গেল যে কত সময় লাগলো সে মানুষটার আসতে। তো এই স্টপওয়াচটা আমরা খুব সহজে এই আর্ডিনোর মাধ্যমে তৈরি করে ফেলতে পারি। তারপরে অবস্টেকল অ্যাভয়েডিং রোবট, অর্থাৎ আমরা এরকম একটা কার বানাতে পারি যে কারটা সম্পূর্ণ একটা ঘরে বা কোনো একটা জায়গাতে ঘোরাফেরা করবে, কোনো একটা অবজেক্ট দেখতে পেলে সে ধাক্কা খাবে না, অবজেক্ট দেখতে পেলে সে পিছনে ঘুরবে, ঘুরে আবার ডানে যাবে, ডানে যেতে যেতে যদি দেখে যে কোনো একটা জায়গা ধাক্কা খেয়েছে, মানে ধাক্কা খাবে, ধাক্কা খায়নি, কোনো একটা অবজেক্ট আছে, সে থেমে যাবে, অর্থাৎ ধাক্কা খাবে না, সে ডিস্টেন্স আগে মেপে নেবে, মাপার পরে ধাক্কা খাবে না, সে থেমে যাবে, থেমে যাওয়ার পরে সে ডানে বা বামে ঘুরবে, ঘুরে মানে পুরো রুমটা সে ঘুরে বেড়াবে, কোথাও ধাক্কা খাবে না। একটা মানুষ যেরকম না দেখে মানে যেতে পারে না, সেরকম সে কারটাও না দেখে যেতে পারবে না, তার জন্য কোনো একটা সেন্সর লাগানো থাকতে হবে যেটা সে মানে আশেপাশের জিনিসগুলোকে দেখতে পাবে। তো সেজন্য দেখে দেখে সে চলার জন্য সে সেখানে আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করতে পারে অথবা আয়ার সেন্সর ব্যবহার করতে পারে, এরকম বিভিন্ন প্রজেক্ট বানানো যায় আর কি। তো অবস্টেকল অ্যাভয়েডিং রোবট ম্যাক্সিমাম সময় আল্ট্রাসনিক সেন্সর দিয়ে বানানো হয়, আবার অনেক সময় ক্যামেরা দিয়েও বানানো সম্ভব। লাইন ফলোয়ার রোবট, একটা লাইন আপনি দিয়ে দিবেন, কোনো একটা কালো লাইন হোক, সাদা লাইন হোক, যে কালারের লাইন আপনি চান সেই কালার অনুযায়ী আপনি দিয়ে দিবেন, সেই লাইনটাকে সে ফলো করে ঘুরে বেড়াবে। আপনি একটা ট্রেনের লাইন যেরকম একটা লাইন দিয়ে একটা মেকানিক্যাল সিস্টেম যাওয়া আসা করে চাকা, অর্থাৎ ট্রেনের লাইন হচ্ছে ট্রেনকে অন্যদিকে যেতে দেয় না, ঠিক সেরকমই একটা লাইন দিয়ে দিবেন, সে লাইন ফলো করে যেতে থাকবে। সে লাইনটা সামান্য একটা দাগও হতে পারে, একটা দাগ বা একটা টেপ, সে জাস্ট দেখবে যে এই দাগটা কোন দিকে, সে হাত ঠেকা মানে সে টাচ করবে না সে দাগে, কিন্তু সে বুঝতে পারবে যে এখানে লাইন আছে, সে লাইন ফলো করে চলতে থাকবে। এখানে আয়ার সেন্সর দিয়ে বানানো সম্ভব। আচ্ছা, ভয়েস কন্ট্রোল হোম অটোমেশন, আমরা অনেক সময় দেখি যে বলি ফ্যান অন হয়ে গেল, লাইট অন হয়ে গেল, ওপেন দ্য ডোর, দরজা খুলে গেল। অনেক সময় আমরা এরকম দেখেছি যে চিচিং ফাঁক বলে দরজা খুলে গেল, এরকম আমরা একটা কিছু মুভিও দেখেছি, আলিবাবা 40 চোর, ও মানে চিচিং ফাঁক বলে গেল, বললো দরজা খুলে গেল। তো এই যে একটা ম্যাজিক্যাল বিষয়টা, এটাও কিন্তু করা খুব সহজ, জাস্ট ওপেন দ্য ডোর বলবেন, দরজাটা খুলে যাবে। অর্থাৎ আপনার ভয়েসটা আপনার আর্ডিনোতে পাঠাতে হবে, সেই ভয়েসটার মাধ্যমে সে আবার কমান্ড দিবে যে কোনো একটা মোটরকে ঘুরিয়ে গেটটাকে ওপেন করবে বা ক্লোজ করবে। আচ্ছা, তারপরে আবার দেখা যাচ্ছে যে ওয়েদার মনিটরিং স্টেশন, অর্থাৎ আবহাওয়া সম্পর্কে জানার জন্য একটা সিস্টেম তৈরি করা যায়, সেটা আর্ডিনোর মাধ্যমে তৈরি করা সম্ভব, যে বাতাসের ফ্লোটা কেমন, তাপমাত্রা কেমন, আর্দ্রতা কেমন, তারপরে এখন দিন না রাত, কয় তারিখ, কয় মানে ডেট, বার, সব কিছু মনিটর করবে, এরকম একটা স্টেশন বানানো সম্ভব। তারপরে জিএসএম বেসড এসএমএস অ্যালার্ট সিস্টেম, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার একটা অনেক সিকিউর একটা রুম আছে, সেখানে কোনো একটা মানুষ প্রবেশ করবে, তখন জাস্ট একটা এসএমএস আপনার ফোনে পাঠিয়ে দিবে। তো এখানে আমাকে জিএসএম ব্যবহার করতে হবে, এটার মাধ্যমে এই আর্ডিনোর মাধ্যমে এটা তৈরি করা সম্ভব। অর্থাৎ আপনি রুমে প্রবেশ করলেন, এসএমএস দিল, শুধু এসএমএস না, আমি আপনাকে যে কন্ডিশনগুলো বলছি না, আপনি আপনার মতো করে কন্ডিশন সাজিয়ে নিতে পারেন, যে কি চালাবেন, কি করবেন, সব কিছু করা সম্ভব। আমরা অনেক সময় বলি যে একটা এলইডিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, পৃথিবীর যাবতীয় জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো, আমরা এমনকি পৃথিবীকে ধ্বংস করে দিতেও পারবো। ঠিক এই ধারণাটাই আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিক্যালভাবে ক্লিয়ার করবে আর্ডিনো। আচ্ছা, এরপরে আমরা আরএফআইডি স্মার্ট অ্যাক্সেস সিস্টেম, অর্থাৎ এই জিনিসটাও আমরা বানাতে পারবো যে আমাদের একটা কার্ড থাকবে, আমরা অনেক সময় দেখি যে অনেক মানে ডিমান্ডেবল বিল্ডিংয়ে দেওয়া থাকে যে নিজস্ব একটা কার্ড থাকে, সেই কার্ডটা যখন শো করে তখন গেটটা অটোমেটিক খুলে যায়, আনলক হয়ে যায়। তাহলে এই সিস্টেমটা খুব অনায়াসে করা সম্ভব আরএফআইডি স্মার্ট
সিস্টেমের মাধ্যমে। তারপরে স্মার্ট প্ল্যান্ট ওয়াটারিং সিস্টেম, অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা যদি কোথাও চলে যাই আমাদের গাছগুলোকে কে পানি দেবে, কতক্ষণ পর পর পানি দেবে, কোন গাছে কতখানি পানি দেবে, এই যে একবারে অ্যাডভান্স লেভেলের চিন্তাটা, কারণ সব গাছে সেম পরিমাণ পানি লাগবে না, আবার সব গাছে সেম সময় পানি দেওয়া উচিত না, এরকম ডিপেন্ড। যারা কৃষক, যারা কৃষিকাজে নিয়োজিত তারা আরও ভালো বুঝবেন। এই ধরনের সিস্টেম খুব অনায়াসে আরডিনোর মাধ্যমে করা সম্ভব। তারপরে আইওটি বেসড হোম অটোমেশন, অর্থাৎ এটা একবারে আইওটি বেস, অর্থাৎ এটা দেখা যাচ্ছে আপনি নিজস্ব একটা অ্যাপ তৈরি করলেন, সে অ্যাপের মাধ্যমে আপনার পৃথিবীর শেষ প্রান্তে কোনো একটা বাসা আছে, সে বাসার কোনো একটা লোড আপনি কন্ট্রোল করছেন। তো এটাই ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে করা সম্ভব, এটাও আরডিনোর মাধ্যমে করা সম্ভব। আরডিনো পাওয়ার্ড ড্রোন, অর্থাৎ আপনি আরডিনোর মাধ্যমে একটা ড্রোন তৈরি করে ফেলতে পারেন। অর্থাৎ আরডিনোর মাধ্যমে যখন আপনি ড্রোন তৈরি করবেন, যে কোন সিগন্যালের মাধ্যমে কোন মোটরটা ঘুরবে, কত জোরে ঘুরবে, ডানে যাওয়ার জন্য কোন কোন মোটর অন করবে, বামে যাওয়ার জন্য কোন কোন মোটর অন করবে, ক্লকওয়াইজ ঘোরার জন্য কোন মোটর অন করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য কোন মোটর অন করবে, ড্রোনটা ফ্লিক করার জন্য কি কি প্রোগ্রাম অনুসারে সে সিগন্যালটা দিতে থাকবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না ড্রোনটা সোজা হবে। একটা ড্রোনকে সোজা রাখার জন্য সে লেভেলটা কিভাবে পরিমাপ করবে, তারপরে ড্রোনটাকে যদি কোনো কমান্ড দেওয়া হয় কোন মানে মোটরকে কিভাবে সিগন্যালটা পাঠাবে, এই সম্পূর্ণ প্রসেস আরডিনোর মাধ্যমে করা সম্ভব। সোলার ট্র্যাকার সিস্টেম, অর্থাৎ আরডিনোর মাধ্যমে খুব সহজে এটা তৈরি করা যায় যে সূর্যটা যেদিকে সেদিকে সোলারের মুখটা হয়ে রাখবে। আমরা জানি সূর্য যেদিকে সেই দিক বরাবর যদি আমরা কোনো সোলার রাখি তাহলে সোলার থেকে আমরা সর্বোচ্চ পরিমাণে এনার্জি নিতে পারবো। অনেকে বলেন যে মেশিন চলতে গিয়ে অনেক পরিমাণে এনার্জি লস হয়, না, এটা খুব সহজে মানে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। জাস্ট আপনাকে কন্ডিশন দিয়ে দিতে হবে যে এতক্ষণ পর জাস্ট চেকিংয়ে যাবে, তখন সে পজিশনটা ঠিক করে নেবে সোলারের পজিশন। অর্থাৎ সারা দিন রাত 24 ঘন্টা প্রতি মিলি সেকেন্ডে সে পরিমাপ করবে না, দেখা যাচ্ছে যে 30 মিনিট পর একবার চেক করলো, জাস্ট খুবই কয়েক মিলি ওয়াটে জাস্ট সোলারের মুখটা একটু চেঞ্জ করে দিল। এতে এইভাবে পুরো দিনে কয়েকবার চেঞ্জ করলে সূর্যটা যেদিকে মোটামুটি খুব ভালো পরিমাণে পাওয়ার নেওয়া যায় সোলার সিস্টেম থেকে। তাই সে অটোমেটিক কিন্তু সোলারটাকে সূর্যের দিকে রেখে রাখছে, অর্থাৎ সূর্য যদি এদিকে যেতে থাকে তাহলে সোলারের মুখটা এইভাবে আস্তে আস্তে যেতে থাকবে। তো সেইভাবে আমরা খুব সহজে একটা স্মার্ট সলিউশন করতে পারি। গেস্টার কন্ট্রোল রোবট, অনেক সময় আমরা দেখি যে অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমরা যখন গেম খেলি, যে মোবাইলটা হালাচ্ছি, একটা কার ডানে যাচ্ছে বামে যাচ্ছে, একটা বাইক বামে যাচ্ছে ডানে যাচ্ছে, অর্থাৎ এই গেস্টার কন্ট্রোল রোবট আমরা খুব অনায়াসে আরডিনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে পারি বা আরডিনো প্রজেক্টের মাধ্যমে করতে পারি। হার্ট রেট মনিটরিং ডিভাইস, অর্থাৎ আমাদের যে হার্ট রেটটা পরিমাপ করার জন্য কিন্তু মেশিন বানানো হয়, কিনতে পাওয়া যায়, এটা আমরা সম্পূর্ণ নিজেরা বানিয়ে ফেলতে পারি, যেটা আমাদের হার্টের ভ্যালুটাকে বা হার্ট রেটটাকে জাস্ট ডিসপ্লের মাধ্যমে দেখাবে। আবার দেখা যাচ্ছে আপনার হার্টবিট বেড়ে গেল বা হার্টবিট কমে গেল, আপনাকে সিগন্যাল দিয়ে দেবে, আপনাকে অ্যালার্ম করবে, মানে সতর্ক করবে। তো এই সিস্টেমগুলো খুব সহজে আরডিনো প্রজেক্টের মাধ্যমে করা সম্ভব। তারপরে স্মার্ট ব্লিঙ্ক স্টিক ফর ভিজিবলি ইম্পায়ার্ড, অর্থাৎ যারা চোখে দেখতে পায় না তাদের জন্য এমন একটা স্টিক তৈরি করা সম্ভব যে সে একটা লাঠি থাকবে, জাস্ট সে লাঠিটা এভাবে ধরবে, আশেপাশে কিছু আছে কিনা, যদি কিন্তু তাকে অ্যালার্ম দিবে, কত মিটার দূরে থাকলে কত জোরে অ্যালার্ম বাজবে এটাও সেট করা সম্ভব। অর্থাৎ ধরেন 10 মিটার দূরে কোনো একটা অবজেক্ট আছে, বিপ বিপ এরকম হচ্ছে, আবার দেখা যাচ্ছে 5 মিটার দূরে কোনো একটা অবজেক্ট সে দেখতে পারলো, বিপ বিপ একটু দ্রুত, আবার দেখা যাচ্ছে 2 মিটার দূরে বিপ 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 বিপ, আবার 1 মিটার দূরে আরও বিপ 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 এরকম করে সিগন্যালটা দিবে। এরকম অনেকভাবে সিগন্যাল তৈরি করা সম্ভব এবং প্রজেক্ট করে মানুষের বাস্তব সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আরডিনো ভয়েস রিকগনাইজিং সিস্টেম, অর্থাৎ এটা এমন একটা প্রজেক্ট যেটা আপনার ভয়েস অনুসারে কাজ করবে, আপনি যে ভয়েসটা দিবেন সেটা অনুসারে কাজ করবে। তো এইটা খুব সহজভাবে করা সম্ভব, যে আপনি বললেন যে দেখা যাচ্ছে যে ডানে ঘুরো, বামে ঘুরো, সোজা যাও, পিছে আসো, এই যে কমান্ডগুলো দিচ্ছেন একটা রোবট ফলো করে কাজগুলো করবে। তো এটাই ভয়েস রিকগনাইজেশন সিস্টেম। তারপরে সেলফ ব্যালেন্সিং রোবট, আমরা আমাদের দুই পা দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আসি, হেঁটে বেড়াচ্ছি, এরকম দুটা চাকার পরে ভর করে কোনো গাড়ি নিজে নিজে ব্যালেন্স করতে পারে। আমরা দেখি যে একটা সাইকেল কিন্তু একা একা ব্যালেন্স করতে পারে না, একটা বাইক একা একা ব্যালেন্স করতে পারে না, কিন্তু আমরা যদি এই সেলফ ব্যালেন্সিং সিস্টেমটা অ্যাড করি বা এই প্রজেক্টটা যদি আমরা
করতে যাই তখন আমাদের এখানে জাইরোস্কোপ নামে একটা সেন্সর আছে, সেটা ব্যবহার হয়। সেটার মাধ্যমে সে দেখে যে সে কোনো দিকে কাত হয়ে গেছে কিনা। তো কাত যদি হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন দেখা যাচ্ছে হুইল ঘুরিয়ে সে ব্যালেন্স করার চেষ্টা করে। অনেক সময় আমরা দেখি কোনো একটা চিকন একটা দড়ির পরে একটা মানুষ যখন ব্যালেন্স করে, একটা বড় একটা লম্বা লাঠি সে দাঁড়িয়ে এভাবে ব্যালেন্স করার চেষ্টা করে। ঠিক রোবটটাও ঠিক একইভাবে ব্যালেন্স করতে পারে, অর্থাৎ সেলফ ব্যালেন্সিং রোবটও তৈরি করা সম্ভব। এই যে আপনাদেরকে আমি এই প্রজেক্ট সম্পর্কে আইডিয়াগুলো দিলাম, এগুলা দিয়ে আপনারা খুব অনায়াসে আরডিনো প্রজেক্টের মাধ্যমে করতে পারবেন এবং প্র্যাকটিক্যাল সম্পর্কে আপনি খুব সহজে জানতে পারবেন। আরডিনো প্রোগ্রামিং যদি খুব ডিপলি শিখতে চান এবং খুব ভালোভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। আমি এটা আগে থেকেই আপনাদেরকে ইনশিওর করছি, আমার প্রত্যেকটা ভিডিও লম্বা হবে, লেকচার হবে, প্রোগ্রামিং হবে, হার্ডওয়্যারের কানেকশন দেখানো হবে, প্র্যাকটিক্যাল হবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব। এখানে দেখছেন যেই টপিকগুলো আমি লিখে রাখছি, এগুলো যদি আপনি খুব সহজভাবে ক্লিয়ার করতে পারেন, আপনার আর কোথাও থেমে থাকতে হবে না, অর্থাৎ আপনি খুব ডিপলি শিখে গেলেন। এখন আপনি যদি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন, খুব ভালোভাবে ধারণা নেন, আপনার পরবর্তী যে কোনো প্রোগ্রামিং শিখতে আর কোনো সমস্যা হবে না। তো আমরা যেই প্রোগ্রামিংটা শিখছি এটা হচ্ছে আরডিনো প্রোগ্রামিং, যেটা সি এবং C++ এর উপরে বেস করে তৈরি করা। আরও অনেক প্রোগ্রামিং আছে, যেমন পাইথন আছে, জাভা আছে, তারপরে HTML আছে। তো এইগুলা রিলেটেড। একটা প্রোগ্রামিং ভালো করে শিখেন, পরবর্তী প্রোগ্রামিং শেখার জন্য আপনাকে আর অত সমস্যা বা জটিলতা মনে হবে না আর কি। এতটা সময় নিয়ে আপনারা যারা আমাকে দেখছেন তারা অবশ্যই অনেক ধৈর্যশীল মানুষ এবং গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা গুরুত্বপূর্ণ মানুষ বলেই এতটা সময় ধরে আমাকে দেখছেন, তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা অনেক লম্বা হচ্ছে কারণ আজকের ভিডিওটাই এই সিরিজের প্রথম ভিডিও। আপনাদের যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, আমাকে নিয়ে যদি কোনো কিছু লেখার থাকলে কমেন্ট করবেন, আবার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, তাহলে আমাদের চ্যানেলটা একটু এগোবে। আমাদের চ্যানেলের উদ্দেশ্যটা কি বলি, আমার কোনো একটা সময় কোনো একটা প্রতিষ্ঠানে ইন্টার্নি নেওয়ার সুযোগ হয়েছিল। তো তাদেরকে ট্রেন করার সময় আমরা বেশ কিছু বিষয় ফলো করেছি, বিশেষ করে আমি। সেটা হচ্ছে দেখতাম যে যারা খুবই লো পজিশনে আছে বা যারা সর্বনিম্ন পজিশনে আছে তাদেরকে টার্গেট রেখে যদি আমরা শেখাতে পারি তাহলে ওই ব্যাচে এমন কোনো স্টুডেন্ট থাকে না যারা শিখতে পারবে না। তো আমার উদ্দেশ্যটাই এই সিরিজের এটাই থাকবে, যেন প্রত্যেকটা মানুষ এই কাজগুলো শিখতে পারে। আপনি কোথায় থেকে আসছেন কোনো বিষয় না, আপনার যোগ্যতা কতখানি সেটাও বিষয় না, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা সেটাও বিষয় না। আমার শুধু একটাই কথাই জানার আছে, সেটা হচ্ছে আপনি বাংলা কথা বোঝেন কিনা এবং আপনারা এগুলা বিষয় পছন্দ করেন কিনা। যদি উত্তর দুটোরই হ্যাঁ হয়ে থাকে, যে হ্যাঁ পছন্দ করি এবং বাংলা কথা বুঝি, তাহলে প্রস্তুত হন। আমার এই সিরিজটা নিয়ে আপনি অনেক ভালো একটা পজিশনে যেতে পারবেন এবং জানতে পারবেন, ডিপলি জানতে পারবেন। শুধু জানতে পারা না, ডিপলি জানতে পারবেন। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা মানে পৃথিবীর যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া নিয়ে নেওয়া। আমরা যে প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো করার জন্য বা এই প্রোগ্রামিংয়ের সকল টপিকগুলো খুব ক্লিয়ারভাবে জানার জন্য আমাদেরকে কিছু পার্টসপাতি সম্পর্কে ধারণা নিতে হবে। তো আজকে আমরা প্রথমে কিছু পার্টসপাতি সম্পর্কে চেনার চেষ্টা করব, তারপর প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে জাস্ট শর্ট একটা ধারণা নেব, খুবই শর্ট। জাস্ট এই টপিকগুলোকে আমি খুব শর্টে ব্যাখ্যা করব। তার আগে আমি বলতে চাই, দুইটা ঘটনা আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করব, আমার খুবই পছন্দের ঘটনা। প্রথম ঘটনাটা আমি বলবো এখন, আর দ্বিতীয় ঘটনাটা আমি বলবো এই পার্টসপাতি সম্পর্কে যখন আমরা একটু বেসিক ধারণা নিয়ে নেব প্রোগ্রামিং টপিকটা ক্লিয়ার করার আগে। তো প্রথমে যেই গল্পটা আমি বলতে চাই, দুইটা বন্ধু একটা বনের ধারে বাস করত, মানে দুইটা বন্ধু ছোট, তাদের বাসাটা গ্রাম, মানে তাদের যে গ্রামটা সেটা বনের আশপাশে ছিল, গভীর বন। তো দুইটা খুব ক্লোজ বন্ধু ছিল, একে অপরকে ছাড়া থাকতে পারে না, একে অপরের সবসময় খেলা করে, তাদের সম্পূর্ণ ছোটোবেলাটাই একসাথে পার হচ্ছে আর কি। তো তাদের বয়স আনুমানিক একজনের 12 বছর, একজনের 13 বছর। তো তারা একসময় খেলতে খেলতে বনের মধ্যে ঢুকে গেল। তো বনের মধ্যে যখন ঢুকলো তখন তারা একটা খেয়াল করলো একটা কুয়া। তো সেই কুয়াটা তাদের খুব পছন্দ হলো, পাথর দিয়ে সাজানো একটা কুয়া। তো সেই কুয়াটার সামনে তারা খেলা করছিল এবং বিভিন্ন খেলনাপাতিল সে কুয়ার উপরে রাখছিল। তো হঠাৎ করে একজন পা পিছলে কুয়ার মধ্যে পড়ে যায়। তো যখন পড়ে যায়, একটু গর্ত আছে কুয়ার, মানে একটু গভীরতা আছে, আরেক বন্ধু সেটা দেখে এবং সে আটকে ওঠে। সে ভাবতে থাকে আমার বন্ধু পড়ে যাচ্ছে, আমি এখন কি করব। চারিদিকে চিৎকার করতে থাকে, তার জীবনের যতখানি শক্তি আছে সবটা দিয়ে সে চিৎকার করতে থাকে এবং অন্য মানুষকে ডাকতে থাকে, কিন্তু কোনোভাবেই কাউকে পায় না।
তার বন্ধুকে বাঁচানোর জন্য কাউকে পাচ্ছে না। কুয়াটাতে পানি কম ছিল, এটা ভাগ্য ভালো, কিন্তু কোনোভাবেই সেই বাচ্চাটার কুয়া থেকে ওঠা সম্ভব না, বা আরেকটা যেটা বাচ্চা আছে কোনোভাবেই নেমে তাকে উদ্ধার করা সম্ভব না, একটু গভীর ছিল, পানি কম ছিল। তো এভাবে সময় পার হচ্ছিল, সে ভাবতে থাকলো কিভাবে ওঠাবে, সে কাঁদছিল, ভেতর থেকে বারবার কান্না করছিল, সে কি করা যায়। যখন দেখলো যে অন্ধকার হয়ে যাচ্ছে, তার বন্ধুটা মানে মারা যাবে, যদি এখানে থেকে যায় মারা যাবে, আর সে যে তার গ্রামে ফিরে যাবে সে রাস্তাটাও চেনে না। তো সে কি করবে, সে দেখছে যে তার বন্ধুটা ধীরে ধীরে মানে নিস্তেজ হয়ে যাচ্ছে ক্লান্তিতে, তারপরে পানির মধ্যে। তো এখন পানি আনুমানিক গলা পর্যন্ত ছিল, সম্পূর্ণ না ডুবলেও আনুমানিক মানে গলা পর্যন্ত ছিল, তার মধ্যে অনেক ভয় ছিল। তো সে অপর যে বন্ধুটা সে কী করলো, যখন দেখলো যে না কেউ না কোনোভাবে পাচ্ছে না কাউকে, অন্ধকার হয়ে যাচ্ছে, তখন সে কি একটা লতা দেখতে পেয়ে সে ডুবিয়ে দিচ্ছে। তো এখন যে বন্ধুটা লতাটা দিয়ে তুলবে অপর বন্ধুটাকে, সে যে তুলবে তার তোলার ক্ষমতা সর্বোচ্চ 15 কেজি, কিন্তু যে বন্ধুটা পড়ে গেছে তার ওয়েট আনুমানিক 25 কেজি, তাহলে তার পক্ষে তো তোলা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তার জীবনের যতখানি শক্তি ছিল সবটা লাগিয়ে দিয়ে, সব মনকে একত্রিত করে সেই দিকে সংযোগ করে তার বন্ধুকে তুলে ফেললো, অর্থাৎ সে এখানে সফলতা পেল। তো এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম কেউ যদি কোনোভাবে ভালোভাবে ফোকাস করে, কোনো কাজ মন দিয়ে করে, আপ্রাণ চেষ্টা করে, তাহলে সে কাজে সফলতা পাবে। অর্থাৎ সে তার বন্ধুকে বাঁচাতে সফল হলো এবং তারা বিভিন্ন জায়গা ঘুরে অবশেষে তারা তাদের গ্রামটা খুঁজে পেল এবং ফিরে গেল। অর্থাৎ এটা কিন্তু অনেক বড় একটা শিক্ষা। আমি হয়তো বা খুব সুন্দরভাবে সাজিয়ে বলতে পারিনি। ঘটনাটার মূল ভূমিকা এটাই ছিল যে আপনি যদি আপ্রাণ চেষ্টা করেন, আপনার যদি পেটে টান পড়ে বা আপনার শক্তিকে যদি আপনি একত্রিত করে কোনো একটা কাজে লাগাতে পারেন, আপনি অবশ্যই সে কাজে সফল হবেন। আরডিনো প্রোগ্রামিং শেখার জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক্স যে সিরিজটা আছে সেটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালে করার চেষ্টা করবেন। সেই সিরিজেরই সিকুয়েল এটা, অর্থাৎ সেই সিরিজটা যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে তাহলে আপনি কোথাও আটকাবেন না এই প্রোগ্রামিংয়ে, অর্থাৎ এই নতুন প্রোগ্রামিং সিরিজে। আরডিনো প্রোগ্রামিং বেসিক থেকে অ্যাডভান্স শেখার জন্য প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের টপিক সম্পর্কে ক্লিয়ার আপনার ধারণা থাকতে হবে এবং এগুলা দিয়ে বিভিন্ন প্রজেক্ট বানাতে হবে, তাহলে আপনার মধ্যে মনে থাকবে বা আপনার ভেতরে এটা ঢুকে থাকবে, তখন আপনি ভুলবেন না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিক্যালে করবেন, তত বেশি আপনি শিখবেন। প্রত্যেকটা মানুষের পার্টসপাতি থাকার দরকার আছে। আমার থিওরি দিয়ে কিচ্ছু হবে না, আপনাকেও করতে হবে। আপনার যেটা থাকতে হবে, একটা ল্যাপটপ থাকতে হবে যেটার মাধ্যমে আপনি প্রোগ্রামিং করবেন। যে কোনো একটা কনফিগারের একটা ল্যাপটপ হলেই হবে, নিম্ন একটা বাজেটের একটা ল্যাপটপ নিয়ে নেবেন। আমরা একটু আগে বিভিন্ন প্রজেক্টের কথা বললাম, আবার এই প্রোগ্রামিংয়ের বিভিন্ন টপিক আমাদেরকে খুব ডিপলি শিখতে হবে, এটাও আমি আপনাদেরকে জানাইলাম। আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং লাইফে জেনে থাকবেন এই কাজগুলো প্র্যাকটিক্যালে করার জন্য অবশ্যই আপনার কিছু জিনিসপাতি থাকা লাগবে, যেটা মাস্ট। তো যারা খুব ডিপলি শিখতে চান এবং এই টপিকগুলো খুব ডিপলি শিখতে চান, আমি আপনাকে শেখানোর দায়িত্ব নিচ্ছি। জাস্ট আপনি পার্টসপাতিগুলো কালেক্ট করে নেন যেখান থেকে পারেন, তবে আমাদের কাছ থেকেও নেওয়ার সুযোগ আছে। আপনাদের সুবিধার্থে আমি একটা প্যাকেজ রিলিজ করেছি, যেটা নিজস্ব প্যাকেজ, এনএস আরডিনো প্রোগ্রামিং আলট্রা কিট S81, অর্থাৎ এটার নাম শুনে বোঝা যাচ্ছে যেটা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের একটা প্যাকেজ, যেখানে 81 রকম আইটেম দিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। এখানে যে পার্টসপাতিগুলো থাকবে সেটা দিয়ে আমরা এই প্রোগ্রামিং সেকশানের প্রত্যেকটা টপিক প্র্যাকটিক্যালে কাজ করে দেখতে পারবো, প্রত্যেকটা টপিক দিয়ে। তো এটার জন্য চেষ্টা করবেন এই প্যাকেজটা নিয়ে নেওয়ার। এই প্যাকেজটা যেহেতু অনেক বড় একটা প্যাকেজ, অনেক দামি একটা প্যাকেজ, সেজন্য যদি মনে করেন না আমি পুরো প্যাকেজ একবারে নিতে পারবো না, আপনি অল্প অল্প করে পার্টসপাতি আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন, সেটারও সুযোগ আছে। কনসেপ্টটা ঠিক এরকম, অনেকে পুরা বাড়ি একসাথে করে, অনেকে 10তলা বিল্ডিং একসাথে করে, আবার অনেকে একতলা বিল্ডিংই দেখা যাচ্ছে যে 10 বছরে করে। তো এক এক মানুষের ক্ষমতার উপরে ডিপেন্ড করে এক এক মানুষ স্টেপগুলো নেয়। আপনার স্টেপ কোনটা সেটা আপনি ভালো জানেন, তবে চেষ্টা করবেন যেহেতু কাজগুলো ভালোভাবে শিখবেন, আপনাকে কোনো না কোনো সময় পার্টসপাতিগুলো নিতেই হবে। যদি একবারেই নিয়ে নেন তাহলে আপনি কাজগুলো করার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন। আপনি এক সেট জামা কম কেনেন অথবা 2-4 দিন ঘুরতে কম যান, দিয়ে আপনার যে টাকাটা বেঁচে যাবে সেটা দিয়ে আপনি নতুন কিছু করার চেষ্টা করেন, দেখেন আপনার লাইফের একটা মোড় পরিবর্তন করে দিবে।
এনএস আরডিনো প্রোগ্রামিং আলট্রা কিট S81 প্যাকেজের মধ্যে কোন পার্টসপাতি কত পিস করে থাকবে সেটা আমি এখন আলোচনা করব না। সেটা জানার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে আপনি চেক করে নিতে পারেন। তো আমাদের এখন মুখ্য উদ্দেশ্য থাকবে আমাদের এই প্যাকেজের প্রত্যেকটা পার্টসপাতি সম্পর্কে ডিটেলসে একটু ধারণা নেওয়া। তো আমরা শর্ট একটা ধারণা নেব, খুব বেশি ডিটেলসে যাব না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা যেটা দিচ্ছি এই প্যাকেজের মধ্যে সেটা হচ্ছে আরডিনো উনো ডিআইপি ভার্সন। আরডিনোর অনেক কয়েকটা ভার্সন আছে, তো উনোর মধ্যেও দুইটা ভার্সন আছে, একটা ডিআইপি, একটা হচ্ছে এসএমডি। ডিআইপির মাঝখানে একটা লম্বা আইসি থাকবে, এটাই নেওয়ার চেষ্টা করবেন। এসএমডিতে প্রোগ্রামিং আপলোড হতে বেশ কিছু জটিলতা তৈরি হয়। তো এই ডিভাইসটার মাধ্যমে প্রোগ্রামিং করে বা সেন্সর কানেক্ট করে বা আরও অন্যান্য জিনিস কানেক্ট করে আমরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করি। তো এটাই আরডিনো প্রোগ্রামিং সিরিজের হার্ট বলতে পারেন। এটার নাম হচ্ছে I2C মডিউল, অর্থাৎ এটা এমন এক ধরনের মডিউল যেটা হচ্ছে ডিসপ্লের সঙ্গে আরডিনোকে 4টা পিনে কনভার্ট করে ফেলে। অর্থাৎ ডিসপ্লের বেশ কয়েকটা পিন থাকে, আরডিনোর সাথে জাস্ট I2C কমিউনিকেশন করতে সহযোগিতা করতে। একটা ডিসপ্লেতে অনেক কয়েকটা পিন যদি আমরা আরডিনোতে কানেক্ট করতে যাই অনেক সমস্যা হয়, অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়, অনেক বেশি পিন ব্যবহার হয়। তো এটা সংক্ষেপে করার জন্য বা শর্টে করার জন্য বা খুব সহজভাবে করার জন্য I2C অ্যাডাপ্টার ব্যবহার করা হয়। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে RTC, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল টাইম ক্লক, অর্থাৎ এটা হচ্ছে সময় নিয়ে কোনো কিছু করানো যায়। অর্থাৎ এটা দিয়ে আমরা আরডিনো প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে এই সময় এই লাইট জ্বলবে, এই সময় পর এই লাইট জ্বলবে, বা এই সময় এই কাজটা করবে, তো এটা খুব সহজে সময় রিলেটেড কাজগুলো করতে পারি। এটা হচ্ছে RTC। এই যে এটা হচ্ছে LDR, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, অর্থাৎ এটা কোনো সেন্সর মডিউল না, সরাসরি সেন্সর। এটা এমন এক ধরনের সেন্সর যেটা অন্ধকার এবং আলোর পার্থক্যটা বুঝতে পারে। অর্থাৎ যত বেশি এরপরে আলো পড়তে থাকে তত বেশি রেজিস্টিভিটি কমতে থাকে, আর আলো যদি কমতে থাকে তাহলে রেজিস্টিভিটি বাড়তে থাকবে। তো এটা বিভিন্ন জায়গাতেই লাগানো হয়, যেমন নাইট ভিশন অন করার জন্য ক্যামেরাতে লাগানো থাকে, যে রাত কখন হলো তখনকার তো নাইট ভিশন অ্যাক্টিভেট করবে যেন অন্ধকারটাও ঠিক খুব সুন্দরভাবে সাদা হয়ে যায়। তো এটা দিয়ে অনেক ধরনের প্রজেক্ট করা যায়, অটোমেটিক নাইট লাইট থেকে শুরু করে অনেক প্রজেক্ট তৈরি করা যায়। এই যে এটা হচ্ছে PIR সেন্সর। PIR সেন্সরের কাজ হচ্ছে মোশন ডিটেক্ট করা। কোনো একটা মানুষ কোনো একটা রুমের মধ্যে যখন ঢুকবে সে মোশনটাকে সে ক্যাপচার করতে পারে। এখন যখনই মানুষ ঢুকবে তখন আপনি কী কাজ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, প্রোগ্রামিংয়ে জাস্ট দিয়ে দিবেন, ওই অনুসারে কাজ করবে। অ্যালার্ম কতক্ষণ বাজবে, বা পানি ফেলবে কিনা, আগুন ধরে দেবে কিনা, বোম ব্লাস্ট করবে কিনা, A to Z সব কিছু করা সম্ভব। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে IR সেন্সর। IR সেন্সর ছোটোখাটো অবস্টেকল ডিটেক্ট করতে পারে, এর সামনে অবস্টেকল ডিটেক্ট করতে পারে, তার পাশাপাশি লাইন ফলো করতে পারে, যে কোনো একটা লাইন ফলো করে রোবট যাওয়া আসা করবে, এটাও সম্ভব। আবার দেখা যাচ্ছে কোনো একটা মেশিনের সামনে আপনি হাত ঠেকালেন বা হাত সামনে নিয়ে গেলেন, একটা ঢাকনা খুলে গেল বা পানি দিয়ে দিল, এরকম প্রজেক্ট খুব সহজে করা যায়। এই যে এটা হচ্ছে ফ্লেম সেন্সর, অর্থাৎ এটা হচ্ছে আগুন শনাক্ত করতে পারে, যে আগুন শনাক্ত করার পর আপনি কী করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এই যে এটা ছোট্ট একটা ট্রানজিস্টরের মতো 18B20 একটা টেম্পারেচার সেন্সর, সেটা হচ্ছে তাপমাত্রার উপরে ভিত্তি করে এখানে মানে কন্টিনিউটি দেয়। তো এটা খুব সহজে আমরা টেম্পারেচার পরিমাপ করার মতো প্রজেক্ট আমরা করতে পারবো। তার পাশাপাশি আমরা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কোনো কিছু যদি আমরা করতে চাই, কোনো ফ্যান অন করতে চাই, কোনো অন্য কিছু অ্যাক্টিভ করতে চাই, এটা খুব সহজে করা সম্ভব। এটার নাম হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, অর্থাৎ এই সেন্সরটা দিয়ে আপনি খুব সহজেই কোনো জায়গার দূরত্ব পরিমাপ করতে পারেন। এটাই আমাদের সেই সেন্সর যেটা হচ্ছে শব্দের মাধ্যমে কোনো কিছু দূরত্ব নির্ণয় করতে পারে। এক পাশ দিয়ে শব্দ তৈরি করে, শব্দটা যদি কোথাও গিয়ে বাধা পেয়ে যদি ফিরে আসে আরেকটা পার্ট সে রিসিভ করে। তো এটা দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানানো যায়, যেমন অবস্টেকল অ্যাভয়েডিং রোবট, অর্থাৎ একটা রোবট থাকবে যেটা হচ্ছে বিভিন্ন অবস্টেকল থাকলে সেটা অ্যাভয়েড করে অন্যদিকে পাশ কাটিয়ে চলে যাবে। তারপরও ডিস্টেন্স মনিটরিং সিস্টেম, অর্থাৎ কোন অবজেক্ট কত দূরে সেটাও খুব সহজে এটার মাধ্যমে পরিমাপ করা সম্ভব। এরপরে যেটা আছে এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে কন্ট্রোলার পার্ট আর একটা হচ্ছে আপনার সেন্সিং পার্ট। এটা হচ্ছে কন্ট্রোল পার্ট, এটা হচ্ছে সেন্সিং পার্ট। এটা হচ্ছে রেইন ডিটেক্টর সেন্সর, অর্থাৎ বৃষ্টি ডিটেক্ট করে সিগন্যাল দিতে পারে। তো এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সয়েল ময়েশ্চারিং সেন্সর, অর্থাৎ এটা মাটির আর্দ্রতা নির্ণয় করতে পারে। অর্থাৎ আমি চাচ্ছি যে মাটির এই আর্দ্রতা এই থাকলে পানি দিবে আর এই থাকলে দিবে না, এরকম একটা কন্ডিশনে আমরা এই সেন্সরটা খুব সহজে কাজে লাগাতে পারি, এবং অ্যাডভান্সভাবে কাজে লাগানোর জন্য আমরা সরাসরি আরডিনো ব্যবহার করতে পারি এটার সঙ্গে। এটা হচ্ছে মাইক্রোফোন সেন্সর, অর্থাৎ আমরা যে ভয়েসটা বলবো সেটা রিসিভ করে কোনো একটা কাজ করতে পারে। যেমন আমি চাচ্ছি যে হাতের তালি দিলাম, একটা লাইট জ্বললো, হাতের তালি দিলাম, লাইটটা নিভে গেল। তো এটাও মাইক্রোফোনের মাধ্যমে করা সম্ভব, কারণ শব্দ ডিটেক্ট করার জন্য মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোন দিয়ে আপনি ভয়েস শুনতে পাবেন, আবার শব্দ রিসিভ করতে পারবেন। তো এইটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনি অনায়াসে করতে পারবেন।
এই যে আমার হাতে দুইটা সেন্সর আছে, দুইটাই টাচ সেন্সর, একটা হচ্ছে 223B আর একটা হচ্ছে 223, অর্থাৎ দুইটাই টাচ সেন্সর। অর্থাৎ আমরা যে টাচ রিলেটেড যে বিভিন্ন প্রজেক্ট করি, যে টাচ করলাম একটা লোড অন হলো, টাচ করলাম অফ হলো, অর্থাৎ টাচ নিয়ে কাজ করার জন্য এই সেন্সরটা বেস্ট একটা সেন্সর। তো দুইটা সেন্সরই দরকার আছে, সেজন্য আমাদেরকে দুইটা সেন্সর সম্পর্কে জানতে হবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে লেজার মডিউল। এটা দিয়ে আমরা লেজার সিকিউরিটি বানাতে পারি, যে একটা লেজার পাস করলো, কোনো একটা কন্ডিশন আমি দিয়ে দিলাম যে অ্যালার্ম দিল, পাশাপাশি লাইট অন অফ হলো, বা ওই জায়গাতে লাইট অন হয়ে গেল, বা ওই জায়গাতে আবার পানি থ্রো করে মানুষকে মানে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, বা বিভিন্ন সিস্টেম করা যেতে পারে। আপনি কন্ডিশন যা চান তাই সেট করতে পারবেন। এরপরে যেটা আছে এটা রিড সুইচ। এর সামনে মানে নাম শুনে বোঝা যাচ্ছে এর কাজ কি, অর্থাৎ এর সামনে যদি আপনি ম্যাগনেট রাখেন সে সুইচিং করে, তো ম্যাগনেট যখন সরিয়ে দিবেন তখন আর সুইচিং করবে না, অর্থাৎ নর্মালি সে ওপেন থাকে, যদি ম্যাগনেট রাখেন তাহলে একটার সাথে আরেকটা কানেক্ট করে দেয়। এটা হচ্ছে রিড সুইচ। তারপরে যেটা সম্পর্কে আমরা জানবো, একটা হচ্ছে আয়ার, একটা ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার, অর্থাৎ দুইটাই এলইডির মতো, একটা কালো একটা সাদা। আমরা অনেক সময় দেখি আমাদের রিমোটে একটা লাগানো থাকে সাদা, আবার টিভিতে মানে যেটা থাকে সেটা হচ্ছে কালো ভেতরে থাকে। তো আমি রিমোট দিয়ে যে অন অফ করছি, একটা দিয়ে তো ডাটা পাঠাতে হবে, তো এটা দিয়ে ডাটা পাঠাই আর এটা দিয়ে ডাটা রিসিভ করে। তো অ্যানালগভাবে আমরা ডাটা পাঠাতেও পারি, রিসিভও করতে পারি, তার জন্য যে দুইটা আলাদা আলাদা সেন্সর। এরপরে যেটা আছে এটা হচ্ছে DST-11 সেন্সর, অর্থাৎ এটা দিয়ে আমরা টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই পরিমাপ করতে পারবো। তারপরে যেটা আছে এটা হচ্ছে কালার সেন্সর। এটাতে কালার পরিমাপ করা সম্ভব। আপনি চাচ্ছেন যে একটা কনভেয়ার বেল্ট সিস্টেম থাকবে, যেখানে কালো কালার বস্তুকে একদিকে রাখবে, লাল কালার বস্তুকে একদিকে রাখবে, নীল কালার বস্তুকে আরেকদিকে রাখবে। যে শর্টিং করছে, এই শর্টিং করতে হলে তাকে কালারটা চিনতে হবে। এটা অনেকটাই ক্যামেরার মতো, এটা কালার সেন্সর। এই যে এটা যেটা আছে এটা হচ্ছে এটাও রিসিভার। এটা হচ্ছে 1838 মডেলের রিসিভার, আর এটা একটা ইউনিভার্সাল রিসিভার। এটা দিয়েও আমরা রিমোটের মাধ্যমে বিভিন্ন ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি, তো সেজন্য আমরা এই রিসিভারটাও এখানে রাখছি। এই যে এটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সর, অর্থাৎ এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটার কাজটা কি। এটা দিয়ে অনেকটাই আপনি পানির ইয়াটাও মাপতে পারবেন, পানির লেভেলটাও মাপতে পারবেন, আবার পানি আসে কিনা সেটাও মাপতে পারবেন। তো এটা দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট করার চেষ্টা করব। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের LM35। এই সেন্সরটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, অর্থাৎ এটা দিয়ে আমরা বিভিন্ন প্রজেক্ট বানাতে পারি টেম্পারেচার রিলেটেড। অর্থাৎ টেম্পারেচার তো আমরা পরিমাপ করতে পারছি কোনো একটা মেশিনের, আবার যদি চাই যে কোনো একটা মেশিনকে আবার টেম্পারেচারের উপর ভিত্তি করে ঠান্ডা করব, তাহলে এই সেন্সরটাও একটা বেস্ট একটা সলিউশন হতে পারে। এরপরে যেটা আছে এটা দেখেন একটা রিমোট আর একটা হচ্ছে রিসিভার। এটা দিয়ে আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, যে ফ্যানকে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করবেন, লাইটকে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন, এসিকে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন, টিভিকে রিমোট দিয়ে কন্ট্রোল করবেন। এই প্রজেক্টগুলো অনায়াসে এটার মাধ্যমে আপনি করতে পারবেন। এর সাথে আপনাকে অবশ্যই আরডিনো কানেক্টেড করতে হবে, অথবা আপনি অ্যানালগভাবে বানাতে পারেন, সেটা স্মার্ট হবে না আর কি। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের টিল্ট সেন্সর, অর্থাৎ এটা বুঝতে পারে যে কাত হয়ে আছে না সোজা আছে, অনেকটা ফ্লোটিং সেন্সরের মতো বা ফ্লোট সুইচের মতো। এটা হচ্ছে টিল্ট সেন্সর। তো এটা এমন একটা জায়গাতে ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে কোনো জিনিস যদি কাত করে রাখেন একটা সিগন্যাল দিবে, আবার যদি সোজা করে রাখেন আরেকটা সিগন্যাল দিবে। এটা অনায়াসে এটা করা সম্ভব। এরপরে যেটা আছে এটা হচ্ছে NTC। এটা দিয়ে আপনি অনায়াসে তাপমাত্রার উপরে ডিপেন্ড করে বিভিন্ন লোডকে কন্ট্রোল করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। অনেক সময় আমরা দেখি বিভিন্ন মেশিন ওভারহিট হয়, ওভারহিট হলে এটাকে ঠান্ডা করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে NTC দিয়ে আমরা সিগন্যাল নিতে পারি, অর্থাৎ এটাও একটা টেম্পারেচার সেন্সর আপনি বলতে পারেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ভাইব্রেশন সেন্সর, অর্থাৎ এটা কম্পন অনুভব করতে পারে, যে আমার হাতটা কাঁপছে, এই কাঁপাকাঁপিটা অনুভব করতে পারে। এই ভাইব্রেশন সেন্সরটা দিয়ে আপনি এই কাঁপাকাঁপির উপর নির্ভর করে সিগন্যাল নিতে পারবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ওয়াটার ফ্লো সেন্সর, অর্থাৎ অনেক সময় আমরা দেখি পেট্রোল পাম্পে এই সেন্সরগুলো ব্যবহার করা হয়, বা লিকুইড পরিমাপ করে দেওয়ার জন্য এই সেন্সরগুলো ব্যবহার করা হয়। এটা হচ্ছে দাঁড়িপাল্লার মতো করে মাপে না, এর ভেতরে একটা হুইল দেওয়া থাকে, এর মধ্যে দিয়ে যখন কোনো লিকুইড যায় তখন হুইলটা ঘুরে, তো কত পাক ঘুরলো তার উপরে ডিপেন্ড করে পরিমাপ হয়ে যায় যে কোন লিকুইড কতখানি পড়লো, 1 লিটার না 2 লিটার না 3 লিটার, এটা অনায়াসে পরিমাপ করা যায়। এটা একটা মজার জিনিস, এটা নিয়েও আমরা সামনে কাজ করব। এটা নিয়ে কাজ করতে গেলে আপনি অবশ্যই মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করবেন, অথবা আরডিনো ব্যবহার আপনাকে করতে হবে। তারপরে যেটা আছে এটা হচ্ছে স্মোক সেন্সর, অর্থাৎ এটা হচ্ছে ধোঁয়া ডিটেক্ট করতে পারে, অর্থাৎ কোনো একটা জায়গাতে আগুন ধরে গেল, আগুন ধরে যাওয়ার পরে ধোঁয়া বের হচ্ছে, তো ধোঁয়ার উপরে ডিটেক্ট করে সে সিগন্যাল দিতে পারে। এটা MQ সিরিজের 2 নাম্বার সেন্সর, অর্থাৎ MQ সিরিজের বহু নাম্বারিংয়ের সেন্সর আছে, বহু জিনিস ডিটেক্ট করতে পারে। তার জন্য আমার NS বেসিক ইলেকট্রনিক্সে এই সিরিজ নিয়ে একটা ভিডিও করা আছে, সেখানে এই সিরিজের যত রকম সেন্সর আছে সবগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তবে এই প্যাকেজে একটা সেন্সর দেওয়া থাকবে যেটা নিয়ে আপনি অনেক স্মার্টলি প্রজেক্ট আপনি করতে পারবেন। এই যে এটা হচ্ছে সার্ভো মোটর। এটা এমন এক ধরনের মোটর যার প্রত্যেকটা
পাককে আপনি অ্যাঙ্গেল ওয়াইজ নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ সার্ভো এমন এক ধরনের মোটর, আপনি যদি কমান্ড দেন প্রোগ্রামের মাধ্যমে এত ডিগ্রি ঘুরতে, সে এত ডিগ্রি ঘুরবে। আমাদের যেখানে হাত আছে, পা আছে, গলা আছে, সব কিছু আমরা যে আমি একটু ঘোরাইলাম, দেখেন এইভাবে ঘোরাইলাম, আমরা জাস্ট 180 ডিগ্রি ঘোরাইলাম, বা এখান থেকে আমি জাস্ট এভাবে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, এখান থেকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, বা এখান থেকে সরাসরি 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। অর্থাৎ আমরা কন্ট্রোল করতে পারছি। আমরা একটা ফ্যান, আমরা কি কন্ট্রোল করতে পারি যে এত পাক ঘুরবে, এত জোরে ঘুরবে? তো এটা এমন এক ধরনের মোটর যেটা আপনাকে রোবোটিক্সের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাকে দিবে, যেটা হচ্ছে প্রত্যেকটা ডিগ্রি আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এই মোটরটাকে বলেন এত ডিগ্রি ঘুরতে, এত ডিগ্রি ঘুরবে, আবার যদি বলেন যে ফিরে আসতে, ফিরে আসবে। উদাহরণ দিই, ধরেন আপনি চাচ্ছেন এমন একটা প্রজেক্ট বানাতে যে আপনি একটা ডাস্টবিনের সামনে গেলেন, মুখটা অটোমেটিক খুলে গেল। তো মুখটা তো কাউকে খুলতে হবে, তো খোলার জন্য এই সার্ভো মোটরটা বেস্ট একটা অপশান। আপনি প্রোগ্রামে যা দিয়ে দিবেন, যত জোরে দিয়ে দিবেন যে এত জোরে খুলবে, আস্তে আস্তেও খুলতে পারে, জোরে হয়ে খুলতে পারে। এই যে ঢাকনাটা খুলবে, এটা অনায়াসে আপনি সার্ভোতে ব্যবহার করতে পারেন। তারপরেও দেখা যায় একটা রোবটের আপনি হাত বা ফিঙ্গার এগুলো কন্ট্রোল করবেন, সেক্ষেত্রেও এর বেস্ট একটা সলিউশন। সম্পূর্ণ সার্ভো দিয়ে একটা রোবটকে তৈরি করা সম্ভব। অর্থাৎ 17টা সার্ভো দিয়েও একটা রোবট তৈরি করা যায়। মোটামুটি হাঁটতে পারে, বসতে পারে, তারপরে এদিক ওদিক লড়তে পারে, হাত পা লড়াতে পারে। তো এরকম আপনি জাস্ট সার্ভো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। সাথে জাস্ট মাইক্রো কন্ট্রোলার লাগবে, আর আউটপুট হিসাবে সার্ভোই কাজগুলো করবে। তো সার্ভো বেস্ট একটা জিনিস, যেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রিলে মডেল। অর্থাৎ রিলে মডেল আমরা জানি, অনেকে এনএস বেসিক ইলেকট্রনিক্স যারা করেছেন তারা জানেন যে রিলে মডেল এমন এক ধরনের মডেল যেটা হচ্ছে জাস্ট মডেলের মানে সেন্সর থেকে সরাসরি সিগন্যাল নিয়ে সে কাজ করতে পারে, অথবা মাইক্রো কন্ট্রোলার থেকে আসা সিগন্যাল নিয়ে সে কাজ করতে পারে। অর্থাৎ রিলেগুলোকে অন অফ করতে পারে। একটা রিলে দেখা যাচ্ছে যে 70-80 মিলি অ্যাম্পিয়ার কনজিউম করে, সে একটা মাইক্রো কন্ট্রোলার দেখা যাচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার বা 15 মিলি অ্যাম্পিয়ার দিবে। তো কীভাবে আপনি এই রিলেগুলোকে কন্ট্রোল করবেন? এই যে রিলে মডেল একটা বেস্ট একটা সলিউশন, যেখানে মডেলভাবে তৈরি করা থাকে যে সিগন্যাল দিলে সে একটা রিলেকে অ্যাক্টিভ করবে এবং বিভিন্ন লোডকে জাস্ট কানেক্ট করে দিলে লোডগুলো অন অফ হবে। খুব সুন্দর একটা জিনিস। তো এখানে 4 চ্যানেল এবং 2 চ্যানেল দুইটাই দেওয়া আছে, কারণ দুইটা সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে এবং এটা নিয়ে আমরা স্মার্টলি বেশ কিছু প্রজেক্টকে ইনক্লুড করে আমরা কন্ট্রোল করতে পারবো, এই জন্য দুটা দেওয়া। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে ব্লুটুথ। অর্থাৎ ব্লুটুথ আমরা কিন্তু পরিচিত, ব্লুটুথ মানে আমরা ওয়্যারলেসলি কোনো একটা সিগন্যাল আমরা পাঠাবো। অর্থাৎ আমরা দেখি ফোন থেকে গান ট্রান্সফার করি, এরকম ব্লুটুথ একটা সিগন্যাল, মানে যে সিগন্যালটা ব্যবহার করে গানটা ট্রান্সফার হয়। ওয়াইফাই আরও অ্যাডভান্স। তো ব্লুটুথের মাধ্যমে যখন আমরা দেখি যে একটা কার কন্ট্রোল করব, মোবাইল দিয়ে একটা কারকে কন্ট্রোল করব, ডানে বামে সামনে পিছে বা হেলিয়ে কন্ট্রোল করব, সেজন্য ব্লুটুথের সিগন্যালের মাধ্যমে একটা কারকে কন্ট্রোল করা সম্ভব, যেটা আপনার ফোন থেকে সিগন্যাল নিয়ে কারকে নিয়ন্ত্রণ করবে। অথবা আপনি এটাও বানাতে পারেন, একটা আপনি রিমোট বানালেন যেটা ব্লুটুথ দিয়ে সিগন্যালের মাধ্যমে সিগন্যাল পাঠাবে, আরেকটা রিসিভার বানালেন, মানে রিসিভার তো একটা ব্লুটুথ নিজেই রিসিভারের কাজ করবে। তো সেই রিসিভারের সঙ্গে আবার বিভিন্ন জিনিস কানেক্টেড করে আপনি বিভিন্ন ডিভাইসকে আপনি কন্ট্রোল করছেন। অর্থাৎ রিমোটটা আপনি তৈরি করে ফেললেন, আবার রিসিভার দিয়ে যেটা কন্ট্রোল করবেন সেটাও আপনি বানিয়ে ফেললেন। তো ব্লুটুথ মডেল এটাই হচ্ছে মূল জিনিস, সেটা হচ্ছে ব্লুটুথ সিগন্যাল তৈরি করে। তো এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিপ্যাড। তো কিপ্যাড অনেক মজার একটা জিনিস। আপনি বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভ্যালু স্টোর করার প্রয়োজন আছে। আপনি চাচ্ছেন কোনো একটা মেশিন বানাতে যেখানে আপনি 20 গ্রাম লিকুইড নেবেন বা 100 গ্রাম লিকুইড নেবেন বা 1 লিটার লিকুইড দেবেন। তো 1 লিটার তো আপনাকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে 1000। তো আপনি 1 লিটার যখন ইন্ডিকেট করে দিলেন তখনই আপনাকে 1 লিটার দিল, যে আমরা ইনপুট দিচ্ছি। অর্থাৎ এটা সম্পূর্ণ একটা কিবোর্ডের মতো আচরণ করবে কোনো একটা মেশিনে। আমরা চাচ্ছি যে কোনো একটা মেশিন, এমন একটা মেশিন বানাতে যেটা হচ্ছে পাসওয়ার্ড দিলেই মেশিনটা খুলবে বা দরজাটা খুলবে। তো এই পাসওয়ার্ড সিস্টেম বানানোর জন্য এটা একটা কিপ্যাড মডিউল বা এটা একটা কিবোর্ড। এরপরে যেটা আছে বাজার, এটা মডিউল। অর্থাৎ এটা মডিউল, শুধু বাজার না, মডিউল, যেটা সরাসরি সিগনালে কাজ করতে পারে। অর্থাৎ আমরা চাই যে অ্যালার্ম বানাতে বা দেখা যাচ্ছে কোনো একটা বাটন প্রেস করলাম, পিক করে একটা আওয়াজ দিল, তো কতক্ষণ পরে আওয়াজ দিবে, কত সময় ধরে আওয়াজ হতে থাকবে, এটা সম্পূর্ণ আরডিনোর উপরে নির্ভর করবে, আপনার প্রোগ্রামিংয়ের উপরে। এটা জাস্ট বাজারের কাজ করবে। এটা যেহেতু বাজার মডেল, এটা সিগন্যাল নিয়ে কাজ করতে পারে, জাস্ট লজিক লেভেল নিয়ে এটা কাজ করতে পারে। এরপরে যেটা আছে দেখেন, এটা একটা আরএফআইডি মডিউল। অর্থাৎ এটা আরএফআইডি কার্ড, আর এটা একটা হচ্ছে মডিউল বা রিসিভার বলতে পারেন। অর্থাৎ এই মডিউলের সামনে যদি কার্ডটা রাখেন, এই কার্ডটা স্ক্যান করার পরে সে কোনো একটা কাজ করবে। অর্থাৎ এটা একটা কার্ড, আবার এটা একটা কি আছে, এর মধ্যেও একটা জিনিস দেওয়া আছে যেটার মাধ্যমে সিগন্যালটা সে নিতে পারে। তো এটা খুব মজার একটা জিনিস। আপনি চাচ্ছেন একটা
গেট বানাতে, যেটা আপনার আইডেন্টিটি ছাড়া কাউকে ঢুকতে দেবেন, অর্থাৎ আপনার কাছে একটা কার্ড থাকবে, কার্ডটা শো করবেন, আপনি ঢুকে যাবেন। অর্থাৎ এই কার্ডের মধ্যেও কিন্তু একটা চিপ আছে বা এই ট্যাগের মধ্যে একটা চিপ আছে, এইগুলো শো করবেন যখন সে তখন আপনাকে পাস করতে দেবে। এরকম আলাদা আলাদা কার্ড পাওয়া যায়, প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা ভ্যালু থাকে। অর্থাৎ যাকে যাকে আপনি কার্ড দিতে চান তার কার্ডটা স্ক্যান করে নিয়ে আপনি মেশিনে ইনপুট দিয়ে দিলেন, তাহলে এই কার্ডগুলোকে সে মানে অনুমতি দিবে, বাদবাকি কার্ডগুলোকে সে অনুমতি দিবে না বা পারমিশন দিবে না। তো এইভাবে আমরা বিভিন্ন সিকিউরিটি সিস্টেমে এগুলো কাজে লাগাতে পারি বা আমরা বিভিন্ন মজার মজার প্রজেক্ট তৈরি করতে পারি। এই যে এটা হচ্ছে L298 একটা মোটর ড্রাইভার, যেটা আমরা একটা ব্রাশ মোটরকে কন্ট্রোল করতে পারি। আমরা যখন একটা গাড়ি বানাবো, ডানে বামে নিয়ে যেতে হবে, সামনে পিছে নিয়ে যেতে হবে। তো ডানে বামে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার মোটরটাকে হয় ডানে ঘোরাতে হবে, না হয় বামে ঘোরাতে হবে, অথবা স্পিড বাড়াতে হবে, কমাতে হবে। তো এই প্রসেসগুলোকে সিগন্যালের মাধ্যমে করার জন্য এটা বেস্ট একটা সলিউশন, যেটা হচ্ছে আপনার আপনি প্রোগ্রামিংয়ে যখন দিয়ে দিবেন ডানে ঘোরার জন্য বা সামনে যাওয়ার জন্য বা পিছে যাওয়ার জন্য, এটা অনুসারে সে কাজ করতে পারবে। অর্থাৎ এটা দিয়ে সে কাজ করাবে মোটরগুলোকে। অর্থাৎ যদি বাংলা ভাষায় বলি, একটা মোটরকে কত জোরে ঘোরাবে, সামনে ঘোরাবে না পিছে ঘোরাবে, অর্থাৎ ফরওয়ার্ড না রিভার্স, বেশি জোরে না আস্তে, এগুলো অনায়াসে এগুলো দিয়ে কন্ট্রোল করা সম্ভব। তো এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করব এবং প্র্যাকটিক্যালে এটা নিয়ে কাজ করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, দেখেন এটা একটা ডিসপ্লে। তো আমরা চাচ্ছি যে বিভিন্ন প্রজেক্ট বানাতে, স্মার্টলি প্রজেক্ট বানাতে, যে দেখা যাচ্ছে আমি একটা লিকুইড ফিলিং মেশিন বানালাম, যে কত ml লিকুইড দিব, আমি যে একটা কিপ্যাডের মাধ্যমে একটা ভ্যালু দিলাম, সেই ভ্যালুটা আবার এখানে দেখাবে। এখন ভ্যালুটা দেখাচ্ছে, আপনি ইন্টার করে দিলেন, পানিটা পড়ছে, কত জোরে পড়ছে এখানে দেখাবে। তারপরে পানিটা দেওয়া হয়ে গেছে কিনা, মেশিনটা অফ আছে কিনা, অন আছে কিনা, বা কোনো একটা নাম মানে ডিসপ্লেতে আপনার মন যা চায়, যে কন্ডিশনে যে ডাটা প্রিন্ট করাতে চান আপনি ডিসপ্লেতে সেটাই প্রিন্ট করাতে পারেন। এটা একটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা 16/2 অর্থাৎ 2 লাইনের ডিসপ্লে। অর্থাৎ ABCD থেকে শুরু করে 1 2 3 4 বা বিভিন্ন সাইন আপনি এতে প্রিন্ট করাতে পারবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। নাম শুনে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে 60টা LED নিয়েই তৈরি যে ডিসপ্লে, সেটার নামই হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। দেখেন এটা হচ্ছে একটা ডিজিটের মতো, এটা বিভিন্ন ওয়েট মেশিনে দেখতে পাবেন বা বিভিন্ন জায়গাতে এটা দেওয়া থাকে, যে এটা হচ্ছে এলইডির মাধ্যমে ডিসপ্লেগুলোকে অ্যাক্টিভ করে। তো 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে আমরা প্রোগ্রামিংয়ের বেশ কিছু টপিক আমরা জানবো, সেই জন্য আমরা এখানে বেশ কিছু 7 সেগমেন্ট আমরা দিয়েছি। যেমন হচ্ছে 1 চ্যানেল, তারপরে 2 চ্যানেল অর্থাৎ 2টা ডিজিটের, 3 চ্যানেল 3টা ডিজিটের, তারপরে 4 চ্যানেল 4টা ডিজিটের, অর্থাৎ এগুলো সবগুলো কমন অ্যানোড। তো এগুলোর পাশাপাশি আমি আরও এখানে ইনক্লুড করেছি, যেটা হচ্ছে সম্পূর্ণ 1 থেকে 4 চ্যানেলেরই থাকবে। অর্থাৎ কিছু হচ্ছে কমন ক্যাথোডের আর কিছু হচ্ছে কমন অ্যানোডের। অর্থাৎ 1 থেকে 4 কমন ক্যাথোড, আবার 1 থেকে 4 কমন অ্যানোড। তো অর্থাৎ 2 ধরনেরই থাকবে, যেন আমরা প্রোগ্রামিংকে খুব ডিপলি আলোচনা করতে পারি। এই যে এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, যার মাধ্যমে আমরা বিভিন্ন সংখ্যা বা লেখা প্রিন্ট করতে পারি। অর্থাৎ এগুলো এক একটা পিক্সেলের মতো কাজ করে। তো এখানে বিভিন্ন মডেল একসাথে কানেক্ট করে আমি একটা বোর্ড বানাতে পারি। আমরা বিভিন্ন দোকানে দেখি যে বিভিন্ন লেখা যাচ্ছে একটা ডিসপ্লেতে, যায় না অনেক সময়, যে এই দোকানে এই জিনিস পাওয়া যায়, একটা ডিসপ্লে থাকে, এগুলো ডট ম্যাট্রিক্স দিয়ে বানানো হয়। তো একটা ডট ম্যাট্রিক্স সম্পর্কে যখন আপনি ক্লিয়ার ধারণা নেবেন, তখন অন্যান্য ডট ম্যাট্রিক্স সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। তো এখানে কী কমিউনিকেশনের মাধ্যমে করতে হয়, এটা প্রোগ্রামিং যখন আমরা শিখব তখন আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সার্ভো টেস্টার। সার্ভো টেস্টারটা হচ্ছে আমাদের সার্ভো মোটরগুলোকে টেস্ট করার সুযোগ দেয়। সার্ভো মোটরটা ভালো আছে কিনা, কাজ করছে কিনা, আমরা ধীরে ধীরে অ্যাঙ্গেলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। তো এটা বেস্ট একটা জিনিস। এই যে এটা হচ্ছে রোটারি ইনকোডার, অর্থাৎ এর নামের সাথে বোঝা যাচ্ছে এটার কাজটা কি। এটা হচ্ছে ঘূর্ণন দিক নির্ণয় করতে পারে, কোন দিকে ঘোরানো হচ্ছে এটা নির্ণয় করতে পারে। অর্থাৎ এটা দিয়ে আমরা কোনো একটা জিনিসের পজিশন নির্ণয় করতে পারি, সেটা সম্পর্কে আমরা জানবো। এটা আসলে কোনো পটেনশিওমিটার না, পটেনশিওমিটার বা রেগুলেটর আলাদা। এটা হচ্ছে রোটারি দিয়ে আমরা ডিজিটালি কোনো একটা সিগন্যাল দিয়ে কোন দিকে ঘুরছে সেটা আমরা দেখতে পারি বা চেক করতে পারি কোনো জিনিসের পজিশন কতখানি আছে। তো এটা হচ্ছে রোটারি এনকোডার। এই যে এটা হচ্ছে জয়স্টিক মডেল, অর্থাৎ অনেকে আমরা ভিডিও গেম খেলার সময় আমরা দেখেছি একটা কারকে ডানে বামে নিয়ে যাওয়ার জন্য একটা মডিউল থাকে বা রিমোট থাকে, যেখানে একটা এরকম জিনিস লাগানো থাকে, যেটা আমরা হাত দিয়ে কন্ট্রোল করি, ডানে বামে সামনে পিছে। বা আমরা অনেকে যারা ড্রোন তৈরি করি, প্লেন তৈরি করি, আমরা একটা রিমোট দিয়ে এই ড্রোনটাকে বা প্লেনটাকে বা কারকে নিয়ন্ত্রণ করি, তার জন্য এই জিনিসটা দরকার হয়। অর্থাৎ মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্স ঘোরানোর জন্য আমাদেরকে ভ্যালু দিতে হয়, কত জোরে নিয়ে যাব, কত আস্তে নিয়ে যাব, তার জন্য আমাদেরকে অ্যানালগ ভ্যালু নিতে হয়। এটা বেস্ট একটা জিনিস জয়স্টিক মডেল, যেটা নিয়ে আমরা বিভিন্ন অ্যানালগভাবে সিগন্যাল দেওয়া শিখবো এবং বিভিন্ন ডিভাইসকে আমরা কন্ট্রোল করা শিখবো।
এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এলইডি, এটা হচ্ছে 5mm এলইডি, এটা হচ্ছে 3mm এলইডি। এগুলো দিয়ে আমরা সিগন্যাল রিলেটেড কাজ করব এবং পাশাপাশি বিভিন্ন লোডকে কন্ট্রোল করার জন্য এলইডি দিয়ে দেখব যে কন্ট্রোল হচ্ছে কিনা। যদি এলইডি দিয়ে কন্ট্রোল আমরা করতে পারি, অন্যান্য লোডটা আমরা কন্ট্রোল করতে পারবো। তার জন্য দুই ধরনের এলইডি দেওয়া আছে। এর সঙ্গে আমরা ওই যে আরডিনোর যে ডিজিটাল পিনগুলো আছে এর একটা ম্যাক্সিমাম একটা ক্ষমতা আছে, ক্ষমতাকে জানার জন্য আমি বেশ কিছু এলইডি আপনাদেরকে রিকমেন্ড করব যেটা এই প্যাকেজের মধ্যে দেওয়া থাকবে। তারপরে যেটা এলইডি আছে একটা হচ্ছে RGB এলইডি দেওয়া আছে। দেখেন এর অর্থটাই বোঝা যাচ্ছে, শর্ট নাম অনুসারে অর্থটা বোঝা যাচ্ছে এর কাজটা কি। এর মধ্যে রেড, গ্রিন, ব্লু 3 ধরনের এলইডি থাকবে, তার পাশাপাশি একটা গ্রাউন্ড পিন থাকবে। এই যে 3টা এলইডি একটা এলইডির মধ্যে ভরা আছে, আপনি একটা এলইডি ব্রাইটনেস বাড়ালেন, একটা এলইডি কমালেন, আরেকটু কম করলেন, তাহলে একটা আলো তৈরি হবে। অর্থাৎ আমরা অনেকে দেখি না লালের সাথে কালো মিক্স করলে একরকম কালার হয়, আবার দেখা যাচ্ছে যে ব্লুর সাথে লাল মিক্স করলে একরকম কালার হয়, আবার দেখা যাচ্ছে রেড, ব্লু, তারপরে গ্রিন, এই 3টা কালার মিক্স করলে একরকম হয়। রেড একটু কম, ব্লু একটু বেশি, আবার গ্রিন আর একটু কম, এই মিক্স করলে একরকম কালার হবে। এরকম মিলিয়ন কালার তৈরি করা সম্ভব, যেটা একটা এলইডি দিয়ে করা সম্ভব, যেটা আমরা অ্যানালগ ভ্যালু দিয়ে বিভিন্ন কালার আমরা চেঞ্জ করব এবং শিখব যে আসলে আমাদের যে ডিসপ্লেগুলো থাকে ফোনের ডিসপ্লেতে কিন্তু RGB এলইডিগুলো থাকে, বিধায় আমরা সব কিছু কালারিং দেখতে পাই। যে কোনো কিছু আপনি আমাকে দেখতে পাচ্ছেন যে আমার মুখ একরকম কালার, ফেস একরকম কালার, হাত একরকম কালার, ডিসপ্লে কিন্তু আপনার একটাই। তো এই ডিসপ্লেতে এত রকম কালার হচ্ছে কিভাবে, এটা জানার জন্য এই RGB এলইডি বেস্ট একটা সলিউশন। তার পাশাপাশি প্রোগ্রামিংকে জানার জন্য এটা আপনার প্রয়োজন হবে। এর পাশাপাশি এটা হচ্ছে আমাদের পটেনশিওমিটার। এটা হচ্ছে 2 ধরনের পটেনশিওমিটার আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, একটা হচ্ছে 10K, একটা 100K। এটা হচ্ছে আপনারা জানেন যে এটা ঘুরাইলে রেজিস্টিভিটির মান কমে বা বাড়ে। যদি 10K হয় 0 থেকে 10K পর্যন্ত পরিবর্তন হয়, যদি 100K হয় 0 থেকে 100K পর্যন্ত পরিবর্তন হয়। এরপরে এটা যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে স্কোয়ার শেপের ভিআর ট্রিমার, অর্থাৎ এটা এমন এক ধরনের ভিআর যেটা হচ্ছে কোনো ছোট জায়গাতে এই ভিআরগুলো ব্যবহার করা হয়। আমরা এটা ভ্যারিয়েবল রেজিস্টার বলতে পারি, অর্থাৎ এর মধ্যে জাস্ট স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট আস্তে আস্তে ঘুরিয়ে আমি ভ্যালুটা পরিবর্তন করতে পারবো। এরপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে রেজিস্টর, একটা দেওয়া থাকবে 220 ওহমের, বেশ কিছু দেওয়া থাকবে, তারপরে 10K আর 1K। তো এগুলা কমন রেজিস্টর আপনার মাস্ট থাকতে হবে, যেখানে আমরা গ্রাউন্ডিংয়ের কাজ করব, এলইডিগুলো চালানোর জন্য, সিগন্যাল লাইট জ্বালানোর জন্য এই রেজিস্টরগুলো ব্যবহার করব। তারপরে আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা সময়ের সাথে বুঝতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বাজার। এর আগে দেখলাম বাজার মডিউল, যেটা সরাসরি সিগন্যালের কাজ করে, আর এটা হচ্ছে বাজার যেটা সরাসরি আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে সিগন্যাল না দিয়ে জাস্ট রিলে দিয়ে কন্ট্রোল করতে পারি, বা এটা একটু বেশি অ্যাম্পিয়ার খায়। এটা শুধু বাজার, বেশ কিছু বাজার দেওয়া থাকবে যেটা আপনাদের কাজে দিবে শেখার জন্য আর কি। এরপরে যেটা আছে দেখেন পুশ বাটন, একটা আছে 2 পিনের পুশ বাটন, একটা আছে 4 পিনের পুশ বাটন, একটা 2 পিন পুশ বাটন, একটা টেকটাইল পুশ বাটন। তো দুইটাই আমি ইনক্লুড করেছি। বেশ কিছু পুশ বাটন দেওয়া থাকবে, যেখানে আমরা পুশ বাটন দিয়ে বিভিন্ন লোডকে যখন আমরা কন্ট্রোল করব, সেটা দিয়ে আমরা জানবো, আমরা বিভিন্ন প্যারামিটার দিব, কোনো ভ্যালু দিব। দেখা যাচ্ছে আমরা বাটন দিয়ে কোনো একটা লিকুইড ফিলিং মেশিনে বা কোনো একটা মেশিনে আমরা ভ্যালু সেট করব, তো বাটন প্রেস করে তো আমাদেরকে ভ্যালু দিতে হবে। তো কিপ্যাড একটা কমিউনিকেশন করা একটা বেশি অ্যাডভান্স জানতে হয় এটা জানার জন্য। তো পুশ বাটন দিয়ে আমি অনায়াসে খুব সহজে আমরা বিষয়গুলো জানতে পারবো। অর্থাৎ প্রথমে বেসিক শিখতে হবে, আস্তে আস্তে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্স আমরা শিখবো, তারপর আমাদেরকে বাজেট দেখতে হবে যে এই টাকার মধ্যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এরকম আমাদের অনেক বাস্তবমুখী সমস্যা হবে, সেগুলো সমাধান করার জন্যই আমাদের অনেক রিসার্চ করে আমাদের আরডিনো প্রোগ্রামিং S81 কিটটা করা, অর্থাৎ NS আরডিনো প্রোগ্রামিং আলট্রা কিট S81 কিটটা আমরা উপস্থাপন করছি। এরপরে যেটা থাকবে দেখেন এটা হচ্ছে LDR মডিউল। এর আগে ছিল আমরা LDR, যেটা দেখলাম আলো আর অন্ধকারের পার্থক্যটা বুঝতে পারে, আর এটা হচ্ছে সরাসরি LDR মডিউল, অর্থাৎ আলো এবং অন্ধকারের উপরে ভিত্তি করে সরাসরি আউটপুট ডাটা দিতে পারে, অর্থাৎ সে সরাসরি মাইক্রো কন্ট্রোলারের সাথে কমিউনিকেশন করতে পারে, তার আলাদা কোনো জিনিস দরকার হয় না, তার কোনো অ্যাম্প্লিফায়ারিংয়েরও দরকার হয় না। তো এটা হচ্ছে LDR মডিউল। তো এরপরে যেটা থাকবে সেটা দেখেন এটা হচ্ছে একটা সুইচ, এটা অন অফ করার জন্য এটা এক ধরনের সুইচ, এটা রকার সুইচ, এটা হচ্ছে স্লাইড সুইচ, অর্থাৎ এটাও একটা সুইচ সম্পর্কে জানার জন্য, এটাও সুইচ সম্পর্কে জানার জন্য, কোনো মেশিন বা কোনো প্রজেক্টকে অন অফ করার জন্য আমরা 2 ধরনের সুইচই ব্যবহার করতে পারি।
এই দুই ধরনের সুইচ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এই জন্য এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে যেটা থাকবে এটা হচ্ছে হেডার, অর্থাৎ এই হেডারগুলো আমাদের বেশ কিছু কাজে দিবে কানেকশন করার জন্য। এই যে এখানে একটা মেল হেডার দেওয়া আছে, একটা ফিমেল হেডার দেওয়া আছে। যখন আমরা কোনো কিছু গাঁথবো সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন হতে পারে, এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে আমাদের কোনো মডিউল আছে যার পিন নাই, সেক্ষেত্রে এই পিনগুলো আপনি সোল্ডারিং করে লাগাতে পারেন। আবার যেখানে স্লট আকারে লাগাবেন এটা ফিমেল পার্ট, একটা মেল পার্ট, একটা ফিমেল পার্ট আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। একটা মেল হেডার, একটা ফিমেল হেডার আর কি। তারপরে যেটা আছে একটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। অনেক সময় আমরা আর্ডিনোতে বাইরে থেকে পাওয়ার দেওয়ার চিন্তা করি, সেক্ষেত্রে আমরা ব্যারেল পাওয়ার জ্যাক, একটা হচ্ছে মেল একটা হচ্ছে ফিমেল, দুইটা দেওয়া থাকবে। দুইটা নিয়ে আপনি অনায়াসে পাওয়ার দেওয়া এবং নেওয়ার কাজগুলো করতে পারবেন। এরপরে যেটা আছে 180 ব্রাশ মোটর, অর্থাৎ এই 180 ব্রাশ মোটরকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ সকল ব্রাশ মোটরকে আপনি কন্ট্রোল করতে পারছেন। তো ব্রাশ মোটর অনেক জোরে ঘুরে, এটা গিয়ার মোটর না, আর গিয়ার মোটর হচ্ছে এটাও ব্রাশ মোটর, এটা জোরে ঘুরে। তো এটা হচ্ছে 180 মোটর আর এটা হচ্ছে 130 মোটরের গিয়ার মোটর। অর্থাৎ আমরা যদি চাই যে কোনো একটা গাড়ি বানাবো, তো গাড়ি বানাতে গেলে আমাদেরকে বেশি শক্তি লাগবে, আরপিএম কম লাগবে, সেক্ষেত্রে গিয়ার ফাংশন থাকতে হবে। তো গিয়ার ফাংশন এটাতে লাগানো আছে। তো আমরা এই মোটরটা দিয়ে কোনো একটা চাকাকে কন্ট্রোল করব। তো এই চাকা কীভাবে কানেক্ট করতে হয় সেটা জানার জন্য, একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই যে এইগুলো জিনিস আমাদের প্যাকেজে ইনক্লুড থাকবে। চাকাও থাকবে, গিয়ার মোটরও থাকবে, যেন আমরা এই গিয়ার মোটরটা ফরওয়ার্ড রিভার্স নিয়ন্ত্রণ করতে পারি, কত জোরে ঘুরছে কত আস্তে ঘুরছে সেটা চাকার মাধ্যমেও দেখতে পারি। কারণ একটা চাকাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, 4টা চাকাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। 4টাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, 100টাও নিয়ন্ত্রণ করা আপনার জন্য জটিল কিছু হবে না। জাস্ট আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য এই প্যাকেজগুলো করা। এরপরে যেটা আছে স্টেপার মোটর। স্টেপার মোটর অনেক অ্যাডভান্স একটা মোটর, এর প্রত্যেকটা স্টেপ আপনি কন্ট্রোল করতে পারবেন, যে কয়শো পাক ঘোরানোর পরে এটা থেমে যাবে বা কত জোরে ঘুরবে, কত আস্তে ঘুরবে। একটা 3D প্রিন্টার বানানোর জন্য বা একটা দেখা যাচ্ছে আপনি জাস্ট আঁকাবেন, 3D প্রিন্টার না, জাস্ট আপনার হাতের লেখাটা লিখে দিবে, এরকম একটা সিএনসি প্রিন্টার আপনি বানাবেন বা সিএনসি মেশিন বানাবেন, সেক্ষেত্রে স্টেপার মোটর বেস্ট একটা সলিউশন। অর্থাৎ এই মোটরের প্রত্যেকটা স্টেপ আপনি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন। এরপরে যেটা থাকবে অনেক মজার একটা জিনিস, সেটা হচ্ছে প্রজেক্ট বোর্ড, অনেকে বলে হচ্ছে ব্রেড বোর্ডও বলে। তো এটা দিয়ে আপনি সরাসরি স্লট আকারে লাগিয়ে আপনি প্রজেক্ট বানাতে পারবেন। ইচ্ছা হলো লাগালেন, আবার প্রজেক্ট হয়ে গেল, আপনি সব কিছু খুলে ফেলে নতুন করে রেখে দিলেন। অর্থাৎ বারবার ঝালাই করে আপনাকে নষ্ট করতে হবে না। আর্ডিনো প্রোগ্রামিং সিরিজটা অনেক অ্যাডভান্স একটা সিরিজ হতে যাচ্ছে, সেজন্য আপনাকে চিন্তা করতে হবে আমি অনেক অ্যাডভান্স কিছু শিখবো অল্প টাকার মধ্যে। এই জন্য বারবার সার্কিট জয়েন করে সোল্ডারিং করে আপনি নষ্ট করবেন না। ব্রেডবোর্ড দিয়ে আপনি সার্কিটগুলোকে জাস্ট কানেক্ট করে আপনি ইউজ করা হয়ে গেল, আবার খুলে ফেলে রেখে দিলেন, এরকম একটা বিষয়। এটা হচ্ছে ব্রেডবোর্ড। তো ব্রেডবোর্ডের সঙ্গে বিভিন্ন সেন্সর ডিভাইস, আর্ডিনো, আবার মডিউল, মাইক্রো কন্ট্রোলার থেকে শুরু করে যাবতীয় জিনিস লাগানোর জন্য এই যে জাম্পার ওয়্যার আপনার প্রয়োজন হতে পারে। একটা আছে মেল টু ফিমেল, একটা আছে ফিমেল টু ফিমেল, একটা আছে মেল টু মেল, অর্থাৎ 3 ধরনের জাম্পার ওয়্যার ব্যবহার হয়। আর আরেকটু মজার জাম্পার ওয়্যার আমি এখানে অ্যাড করেছি, এটা হচ্ছে একটু অন্যরকম জাম্পার ওয়্যার। এটা মেল টু মেল, বিভিন্ন সাইজ অনুসারে আছে এবং এটা একটু ভালো, এগুলোর থেকে তুলনামূলক ভালো এবং দামি। তো এগুলো ছোটোখাটো প্রজেক্ট খুব সুন্দরভাবে গুছিয়ে করার জন্য এটাও একটা বেস্ট একটা সলিউশন। তো এগুলো জিনিস আমি এই প্যাকেজের মধ্যে রেখেছি। তো এটা হচ্ছে আর্ডিনো উনোতে প্রোগ্রাম আপলোড করার একটা কেবল, অর্থাৎ এটা হচ্ছে এমন এক ধরনের কেবল যেটা দিয়ে আমরা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো আপলোড করতে পারি। এতক্ষণ ধরে আমরা বিভিন্ন পার্টসপাতি সম্পর্কে জাস্ট শর্টে ধারণা নিলাম, কারণ এই টপিকগুলোকে ক্লিয়ার করার জন্য এই পার্টসপাতিগুলো আমরা বারবার উচ্চারণ করব, বারবার ব্যবহার করব, বারবার প্র্যাকটিক্যাল করব। আমার ভিডিওগুলো তুলনামূলক লং হবে, তবে সবথেকে বড় ভিডিও এটাই, কারণ আমার এই ভিডিওতেই আমি আপনাদেরকে ইন্সপায়ার করে আপনাদেরকে ভালো একটা কিছু করার সুযোগ করে দেব এবং প্রত্যেকটা ভিডিও আমাদের আজীবন ফ্রি থাকবে। তো এই প্রোগ্রামিং সম্পর্কে জাস্ট একটু ধারণা দেওয়ার আগে আমি আরেকটা ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি শিখতে পারবো কি পারবো না। আমি মনে হয় পারবো না। তো এই কনসেপ্টটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। এটার জন্য একটা গল্প শোনেন। একটা ছোট্ট বাচ্চা হাতি একটা মানুষ বনে কুড়িয়ে পেয়েছিল। তো তাকে নিজের কাছে নিয়ে আসলো, তারপরে একটা ছোট্ট দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তো ছোট্ট বাচ্চা হাতি, তো সে তো দড়িটা ছিঁড়তে পারতো না। ছোটোবেলায় থেকে চেষ্টা করে, ছিঁড়তে পারে না। তাই হাতিটা ধীরে ধীরে বড় হচ্ছিল এবং তার মাথার মধ্যে এটা গাঁথতে শুরু করলো যে আমি এটা আর কখনোই পারবো না। তো সে যখন একটু একটু করে বড় হচ্ছিল, তারপরে সে টোটালি নিজের মনের মধ্যে ফিক্সড করে নিল যে আমি কখনোই ছিঁড়তে পারবো না। তখন কিন্তু ছোট ছিল, কিন্তু হাতিটা 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো, 5 বছর, 6 বছর, এভাবে যখন 20 বছর হয়ে গেল, হাতিটা বিশাল আকার ধারণ করলো, অনেক বড়।
যেটা চিকন দড়িতে তাকে বাঁধা ছিল। তখন সে যদি চাইতো যে আমি একটা জোরে একটা ঝাটকা দিব, দড়িটা ছিঁড়ে যাবে, সে অনায়াসে পারতো। তো অত চিকন কেন, তার থেকেও মোটা দড়ি তার ছেঁড়ার ক্ষমতা ছিল। কিন্তু সে যে ছোট্ট থেকে সে বুঝতে পেরেছে যে মানে সে শিখে আসছে যে পারবে না পারবে না পারবে না পারবে না, তারপরে সে আসলে আর কখনো দড়িটা শিখতে পারেনি। তো আপনাদের মধ্যেও এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে আপনাকে ছোট থেকে অনেকে বলবে পারবে না, এই ভালো স্টুডেন্ট এই পারবে, এই খারাপ স্টুডেন্ট পারবে না, এগুলা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ইলজিক্যাল কথা। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিকে অনেক বেশি জানে, অনেক বেশি জানে প্রত্যেকটা মানুষ। আমি একটা দিকে জানি, আপনি আরেকটা দিকে জানেন। আমরা যখন একটা কৃষকের সাথে আলোচনা করি দেখে মনে করি কত সহজ সরল, কিছুই জানে না, একটা মোবাইল চালাতে পারে না, একটা কম্পিউটার চালাতে পারে না, আবার একটা সুইচ, কোন সুইচ প্রেস করলে কোন জিনিস অন হবে এটাও বুঝতে পারে না। আমরা তাদেরকে নিম্ন চোখে দেখি, কিন্তু তারা খুব ভালো করে জানে কোন ফসল কোন সময়ে চাষ করতে হবে, কোন ফসলে কি পরিমাণ কীটনাশক দিতে হবে, কোন ফসলে কীটনাশক দেওয়া উচিত, কোন ফসলে কীটনাশক দেওয়া উচিত না। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা নিজেকে এমনভাবে গড়বো, এমনভাবে প্রস্তুত করব, এমনভাবে বোঝাবো যে আমরা অবশ্যই পারবো। ওই পাচ্ছে আমিও পারবো, আমারও মেধা দিয়েছে, ওর 10 দিন লাগলে আমার 20 দিন লাগুক, তাও আমি করব, আমি থেমে থাকবো না। ভালো স্টুডেন্ট তারা না যারা শুধু এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছে, ভালো স্টুডেন্ট তারা না যারা এইচএসসি পরীক্ষাতে সফল হয়েছে, মানে ভালো একটা রেজাল্ট করেছে। ভালো স্টুডেন্ট তারা যারা কোনো একটা কাজ ধরে রাখতে পারে, সেটা জীবনের সমস্যার সমাধানের ক্ষেত্রে হোক অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত ক্যারিয়ারের ক্ষেত্রে হোক। তো যাই হোক, চলেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিক সম্পর্কে ছোট ছোট করে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আমি আজকে যা বলছি সব কিছু আপনাদেরকে শেখাতে আসিনি, আমি জাস্ট এটা বোঝাতে এসেছি এই জিনিসগুলো হয়, আপনারা শেখার জন্য প্রস্তুত হন। মুখস্থ করার দরকার নাই, আপনার যতটুকু দরকার আপনি স্টেপ বাই স্টেপ নিয়ে আপনি কাজগুলো শিখবেন। আমি আপনাকে প্রোগ্রামিং যে কনসেপ্টগুলো এখন বলবো, আপনার মাথার সবগুলো উপর দিয়ে যাবে, সবগুলো উপর দিয়ে যাক, জাস্ট আপনাকে জাস্ট একটু বলে দেবো এই বিষয়গুলো আপনাকে কোনো এক সময় শিখতে হবে। আচ্ছা, প্রথমে ফাংশন সম্পর্কে বলি। এই যে আরডিনোতে বেশ কিছু পিন আছে, এগুলো পিনের সঙ্গে বিভিন্ন ডিভাইস কানেক্টেড করতে হয়। কানেক্টেড করার পরে আমরা সিগন্যালটা নিই, পাঠাই, তারপরে কোন ধরনের সিগন্যাল আরডিনোকে বলে দিতে হয়, এগুলোকে জানার জন্য অনেক প্রোগ্রাম আছে আর কি, অনেক রকম। তো এটা ডিজিটাল ইনপুট ফাংশন, ডিজিটাল রিড, এটা এমন একটা ফাংশন যেটা হচ্ছে কোনো একটা পিনের হাই না লো সেটা চিনতে পারে আর কি। ডিজিটাল রাইট অর্থাৎ কোনো একটা পিনকে হাই বা লো করতে পারে। পিন মোড বুঝতে পারে এটা হচ্ছে ইনপুট পিন না আউটপুট পিন, অর্থাৎ কোনো একটা পিন থেকে সিগন্যাল নিব না দিব, অর্থাৎ ওই পিনে আমরা সেন্সর কানেক্টেড করব না সুইচ কানেক্টেড করব পিন মোডের মাধ্যমে। ম্যাথ ফাংশন, এই ম্যাথ ফাংশনের মাধ্যমে আমরা ম্যাথামেটিক্যাল অনেক টার্ম সমাধান করতে পারি, যেমন আমরা বিভিন্ন ভ্যালু নিয়ে ভেতরে কাজ করব প্রোগ্রামিংয়ের। সেক্ষেত্রে এবিএস হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ এর মধ্যে যে মানগুলো আমরা স্টোর করব সবগুলোই পজিটিভ মান হবে। অর্থাৎ ধরেন আপনি -4 এর মধ্যে রাখতে চাচ্ছেন, -4 হবে না, সরাসরি 4 হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ মান শুধু নিবে, নেগেটিভ নিবে না। কনস্ট্যান্ট অর্থাৎ কোনো একটা মানকে নির্দিষ্ট একটা রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। ম্যাপ কোনো একটা রেঞ্জকে নির্দিষ্ট একটা রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। ম্যাক্স অর্থাৎ দুইটা আপনি ডাটা দিলেন, ওই দুইটা ডাটার মধ্যে কোন ডাটাটা বড় সেটা নিয়ে কাজ করবে। এই যে পাওয়ার, এটা সংক্ষেপে লেখা হয় POW, অর্থাৎ এটাতে আপনি দিতে পারবেন, দেখা যাচ্ছে 2-এর পরে যদি আমি স্কোয়ার আকারে 2 দিই তাহলে 4 হয়, আমি যদি 2-এর পরে স্কোয়ার দিই 4 হয়, 2-এর পরে কিউব দিই 8 হয়। তো এখানে প্রথমটা বেস, পরেরটা হচ্ছে ঘাত। SQ এটা হচ্ছে স্কোয়ারের কাজ করে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি 3-এর পরে স্কোয়ার দিলে 9 হয়, কিন্তু 3 3 9, 4-এর পরে স্কোয়ার দিলেন 4 4 16, অর্থাৎ এটা হচ্ছে স্কোয়ারের কাজ করে। এটা হচ্ছে SQRT, এটা হচ্ছে বর্গমূলের কাজ করে। এটা বিষয়টা এরকম যে আপনি 25-এর উপরে যদি রুট দেন 5 হবে, এরকম অনেক কিছু আছে যেটাকে আপনাকে রুট করতে হয়, এটা রুট করার কাজে ব্যবহার করা হয়। এরপরে বিট অ্যান্ড বাইট ফাংশন, অর্থাৎ নাম শুনে বোঝা যাচ্ছে যেটা বিট নিয়ে কাজ করে। বিট অর্থাৎ নির্দিষ্ট একটা বিটের মান বের করে। বিট ক্লিয়ার নির্দিষ্ট বিটকে 0 করে। বিট রিড নির্দিষ্ট বিটকে পড়ে। বিট সেট নির্দিষ্ট বিটকে সেট করে। বিট রাইট নির্দিষ্ট বিটকে 0 অথবা 1 করে। হাই বিট এটা হচ্ছে কোনো একটা ডাটাকে বাইনারিতে কনভার্ট করার পরে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার 2 বাইটের ডাটা, অর্থাৎ 8 8-এ 16টা বিট থাকে, অর্থাৎ বামের 8টা নিয়ে যখন কাজ করবে তখন এটাকে আমরা বলবো হায়ার বিট, যখন ডানের 8টা বিট নিয়ে কাজ করবে তখন আমরা বলবো লোয়ার বিট।
এরপরে অ্যানালগ ইনপুট আউটপুট ফাংশন, নাম শুনে বোঝা যাচ্ছে এর কাজটা কি। অ্যানালগ রিড, অর্থাৎ অ্যানালগ ভালো রিড করে, অর্থাৎ সেন্সর থেকে আসা যে সিগন্যালগুলো আছে 1.1 ভোল্ট হতে পারে, 1.11 ভোল্ট হতে পারে, যে এই ভোল্টেজগুলোকে রিড করার জন্য 0 থেকে 1023 ভ্যালুতে সে কনভার্ট করে নেয়। অর্থাৎ 0 থেকে 1023 ভ্যালু অনুসারে সে বুঝতে পারে যে সে কত ভোল্টেজ ইনপুটে নিল। অ্যানালগ রাইট, অর্থাৎ বিভিন্ন ডিভাইসকে অ্যানালগ সিগন্যাল পাঠানোর দরকার হতে পারে, সার্ভোকে ঘোরানোর জন্য, বিভিন্ন এলইডির ব্রাইটনেস কম বেশি করার জন্য বিভিন্ন প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে 0 থেকে 255 ভ্যালুর মাধ্যমে পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করে অ্যানালগ ভ্যালুটা পাঠায়। অর্থাৎ সে অ্যানালগ রাইট করে আর অ্যানালগ রিড করে, এটা হচ্ছে ডাটা নেয়, এ হচ্ছে ডাটা পাঠায়। ট্রিগোনোমেট্রি ফাংশন, অর্থাৎ ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতির কাজগুলো করে থাকে, যেমন কস সাইন ট্যান, অর্থাৎ এই যে সাইন কস ট্যান যে আমরা যখন ভ্যালু দিব, কোনো একটা ডিগ্রির মান বের করব বা ডিগ্রি নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাকে এই ফাংশনটা যখন আমরা ব্যবহার করব, এখানে আমাকে আগে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। রেডিয়ানে কনভার্ট করে নেওয়ার পরে এগুলো ডাটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এরপরে হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট নাম শুনে বোঝা যাচ্ছে বিষয়টা কি। এটা হচ্ছে কোনো একটা কাজ হচ্ছে, এই কাজকে থামিয়ে রেখে অন্য একটা কাজ করবে, সেই জন্য কিছু ফাংশন দরকার হয়, যেমন অ্যাটাচ ইন্টারাপ্ট, ডিঅ্যাটাচ ইন্টারাপ্ট, ডিজিটাল পিন টু ইন্টারাপ্ট। অর্থাৎ অ্যাটাচ ইন্টারাপ্ট হচ্ছে অ্যাটাচ মানে ইন্টারাপ্ট চালু করে, ডিঅ্যাটাচ ইন্টারাপ্ট হচ্ছে অ্যাটাচ মানে ইন্টারাপ্ট বন্ধ করে, তারপরে ডিজিটাল পিন টু ইন্টারাপ্ট পিনের ইন্টারাপ্ট নাম্বার বের করে। এরপরে অ্যাডভান্স ইনপুট আউটপুট ফাংশন, অর্থাৎ প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ক্যারেক্টার ফাংশন ইজ আলফা। অর্থাৎ আপনি যে কিবোর্ড দিয়ে কোনো একটা ভ্যালু দিবেন, এটা ABCDEFGH এরকম কোনো ডাটা কিনা সে এটা বুঝতে পারে বা বের করতে পারে। ইজ ডিজিট, সে এটা নির্ণয় করতে পারে এটা সংখ্যা কিনা, মানে 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা কিনা, অর্থাৎ 12 13 14 20 21 22 অর্থাৎ সংখ্যা দিয়ে যে কোনো ডাটা সে বের করতে পারে, যে চেক করতে পারে যে এটা ডিজিট কিনা, এটা কি অ্যালফা কি, এটা অ্যালফাবেট কিনা। তারপরে ইজ অ্যালফা নিউমারিক, অর্থাৎ অ্যালফাবেট অথবা নাম্বার কিনা, দেখা যাচ্ছে 1 2 3 4 এরকম কোনো সংখ্যা বা ABC এই দুইটার মধ্যে কিনা, অর্থাৎ দুইটার মধ্যে কিনা। তারপর ইজ লোয়ার কেস, অর্থাৎ এটা হচ্ছে ছোটো হাতের ABCD কিনা। ইজ আপার কেস, বড় হাতের এই অক্ষরগুলা কিনা, ABCD কিনা। এরকম আরও অনেক হয়ে থাকে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। ইন্টারাপ্ট ফাংশানে ইন্টারাপ্ট একটা হচ্ছে চালু করে, আর নো ইন্টারাপ্ট এটা হচ্ছে সব ইন্টারাপ্ট বন্ধ করে ফেলে। টাইম ফাংশন, অর্থাৎ সময় নিয়ে যে আমরা কাজগুলো করি, অর্থাৎ কোনো জিনিসকে আমরা যখন নিয়ন্ত্রণ করব আমাকে অবশ্যই সময়টা লাগবে। তো ডিলে এটা হচ্ছে মিলি সেকেন্ডে হিসাব করে, আর ডিলে মাইক্রো সেকেন্ড এটা হচ্ছে মাইক্রো সেকেন্ডে হিসাব করে। এটা দিয়ে আমরা যে কোনো জিনিস টাইমিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আর এটা হচ্ছে মাইক্রোস আর মিলিস, এটা হচ্ছে প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে মাইক্রো সেকেন্ডে হিসাব করে, আর এটা হচ্ছে মিলি সেকেন্ডে হিসাব করে। এরপর হচ্ছে র্যান্ডম ফাংশন। আমি যদি বলে দিই আপনাকে 0 থেকে 100-র মধ্যে আপনি একটা নাম্বার ইচ্ছা মতো একটা ধরেন, তো এটা কিন্তু আপনাকে ধরলে আপনি হয় 20 ধরবেন, 30 ধরবেন, 31 ধরবেন, ইচ্ছা মতো। ওরকম কম্পিউটারও নিজে নিজে ধরতে পারে, সে নিজেও জানে না কোন নাম্বারের পর কোন নাম্বার ধরবে। এটাকে বলা হয় র্যান্ডম নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে র্যান্ডম সিড। র্যান্ডম সিডটা ঠিক একই রকম, জাস্ট এটা হচ্ছে অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করে, এটা হচ্ছে ডিজিটাল ভ্যালু নিয়ে কাজ করে। কমিউনিকেশন ফাংশন, আচ্ছা কমিউনিকেশন ফাংশন সম্পর্কে আমরা পরে বলছি, এটা হচ্ছে আলাদা একটা জিনিস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্ডিনো ডাটা টাইপ অ্যান্ড কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্টের মধ্যে যেটা থাকে হাই লো ইনপুট আউটপুট এলইডি বিল্ট ইন ট্রু ফলস, অর্থাৎ এগুলা শব্দের নিজস্ব অর্থ আছে। হাই মানে হচ্ছে 1, লো মানে 0, ইনপুট মানে ইনপুট নিবে, আউটপুট মানে আউটপুট দিবে। এলইডি বিল্ট ইন, আর্ডিনো নিজস্ব একটা এলইডি থাকে যেটা যে পিনে কানেক্টেড থাকে, এটা লিখলে সেই পিনকে কল করা হয়ে যায়। অর্থাৎ আমি যদি বলি আর্ডিনো আমার কাছে উনো আছে, যে উনোর সাথে একটা 13 নাম্বার পিনে একটা এলইডি সংযোগ আছে, আমি যদি এলইডি বিল্ট ইন কল করি 13 নম্বর পিন অনুসারে সে কাজ করবে, অথবা 13 দিয়েও এলইডি বিল্ট ইনের জায়গাতে আমি 13 লিখলেও একই কাজই করবে। ট্রু ফলস, অর্থাৎ ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, অর্থাৎ ট্রু শব্দের অর্থ 1, ফলস শব্দের অর্থ 0, অর্থাৎ ট্রু ফলস নিয়ে কাজ করা যায়। ডাটা টাইপ, ডাটা টাইপ অর্থ হচ্ছে আমরা যে আমাদের শোকেস আছে না, আমরা শোকেসে থালি বাসন সাজিয়ে রাখতে পারি, আলমারিতে আমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, তারপরে দেখা যাচ্ছে যে ফ্রিজে বিভিন্ন খাবার দাবার রাখি, তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গাতে আমি সাজিয়ে রাখি। তো এরকম বিভিন্ন ডাটা বিভিন্ন ধরনের হতে পারে, সংখ্যাভিত্তিক হতে পারে, লেখাভিত্তিক হতে পারে, সেন্টেন্স ভিত্তিক হতে পারে, বা দেখা যাচ্ছে একটা ক্ষমতা থাকে যে কোনো একটা ডাটা এত রেঞ্জের, কোনো একটা ডাটা এত রেঞ্জের, যে বিভিন্ন রেঞ্জের ডাটা বিভিন্ন জায়গাতে স্টোর করা যায়। যেমন বুল, এটাতে শুধুমাত্র 0 অথবা 1 স্টোর করতে পারে। বাইট, এখানে হচ্ছে
8 বিট পরিমাণ ডাটাকে স্টোর করতে পারে। ঠিক আছে, 8 বিট মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে বাইনারি করার পরে 8টা ডিজিট ব্যবহার হবে, সেটা বাইনারি ডিজিটে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা বলছি যে বাইট মানে 1 বাইট মানেই কিন্তু 8 বিট। হ্যাঁ, মানে 1 বাইট জিনিসটা ঠিক এরকম যে 1 বাইট সমান 8টা বাইনারি ডিজিটকে আপনার স্টোর করতে পারবে পাশাপাশি। আচ্ছা, তারপরে 4 শব্দটা হচ্ছে ক্যারেক্টার থেকে আসছে বা এটাকে কারও বলা হয়। এটা অর্থ হচ্ছে আপনার এই যে এ বি সি ডি এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক ডাটাগুলোকে আপনি স্টোর করতে পারবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইন্ট বা ইন্টিজার। এটা হচ্ছে 2 বাইট ক্ষমতা বিশিষ্ট ডাটা টাইপ, যার মধ্যে আপনি পূর্ণ সংখ্যাকে স্টোর করতে পারবেন এবং প্লাস মাইনাস দুইটাই হতে পারে, অর্থাৎ -1 -2 3 4 5 6 এরকম ভ্যালু আপনি স্টোর করতে পারবেন, কিন্তু দশমিক সংখ্যা নিয়ে সে কাজ করতে পারে না। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লং। হ্যাঁ, লং এমন এক ধরনের ডাটা টাইপ যেটা হচ্ছে ইন্টিজারের থেকে একটু বড়, অর্থাৎ লং হচ্ছে 4 বাইট পরিমাণ ডাটা স্টোর করতে পারে। ফ্লোট হচ্ছে দশমিক বিশিষ্ট ডাটা স্টোর করতে পারে, যেটাও 4 বাইট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং ভিত্তিক ডাটা সে স্টোর করতে পারে। অর্থাৎ ধরেন কোনো একটা শব্দ আপনি স্টোর করবেন, শব্দটাই ভ্যালু, মানে ভ্যালুর জায়গাতে আপনি শব্দ স্টোর করবেন, যেমন কলা, আপেল এরকম একটা শব্দ আপনি স্টোর করবেন, মানে শব্দভিত্তিক আপনি স্ট্রিং ব্যবহার করতে পারেন। আনসাইন ইন্ট, অর্থাৎ এটা এমন এক ধরনের ইন্টিজার, এটাও কিন্তু আপনার 2 বাইট ডাটা স্টোর করে, কিন্তু সে কোনো নেগেটিভ মান স্টোর করতে পারে না, শুধুমাত্র পজিটিভ। আনসাইন মানে পজিটিভ। যদি হতো আনসাইন ফ্লোট তাহলে কি হতো, সে পজিটিভ নাম্বারের ফ্লোট সংখ্যা স্টোর করতে পারতো, মানে বাংলা কথায় দেখা যাচ্ছে দশমিক বিশিষ্ট প্লাস সংখ্যা। আবার যদি বলি যে দেখা যাচ্ছে আনসাইন দিয়ে আমি লং দিই, তাহলে কি হবে, এটা হচ্ছে 4 বাইট ডাটা স্টোর করতে পারবে, কিন্তু আমার কোনো ধরনের মাইনাস ভ্যালু সে স্টোর করতে পারবে না। প্রয়োজন আছে, এগুলো প্রয়োজন আছে বলে দেওয়া। ভয়েড, অর্থাৎ এ কোনো রিটার্ন দেয় না, এটা দিয়ে ফাংশন তৈরি করা যায়, নিজস্ব ফাংশন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ অ্যান্ড কোয়ালিফায়ার্স। এখানে দেখেন কনস্ট আছে, স্ট্যাটিক আছে অ্যান্ড ভোলাটাইল আছে। তো কনস্ট শব্দের অর্থ হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, দেখেন আমি যদি মনে করি যে এক্সের মধ্যে একটা 3 স্টোর করে দিলাম, তার আগে আমি কনস্ট শব্দটা লাগিয়ে দিলাম, এক্সের মান পরবর্তীতে 3 থেকে আর কখনো 4 হবে না, অর্থাৎ যত মান আপনি স্টোর করবেন ততই থাকবে। এক্সের মান 5 স্টোর করলেন 5ই থাকবে, পরবর্তীতে যদি আবার পরে কন্ডিশন দেন যে এখন এক্সের মান 7 হওয়া উচিত, কখনোই হবে না, কারণ আপনি কনস্ট্যান্ট কল করে দিয়েছেন। এটাও প্রয়োজন আছে। এবার স্ট্যাটিক হচ্ছে আপনার গ্লোবালও হতে পারে, লোকালও হতে পারে। কোনো একটা গ্লোবাল জায়গাতে যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, অর্থাৎ ভয়েড সেটআপ বা ভয়েড লুপের একবার উপরে, সবার উপরে যেটা আপনি ডিক্লেয়ার করবেন ভেরিয়েবল, তো সেটা নিয়ে সব জায়গাতে কাজ করতে পারবে, এটা হচ্ছে গ্লোবাল। আর যদি কোনো একটা লুপের মধ্যে আপনি ডিক্লেয়ার করেন কোনো একটা ভেরিয়েবলের মান, সেটা সে লুপের মধ্যে থাকবে, পরবর্তী অন্যান্য জায়গাতে আপনি এই ভ্যালুটা কাজে লাগাতে পারবেন না। এই জন্য গ্লোবাল স্কোপে যদি আপনি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেন, প্রত্যেকটা জায়গাতে কাজে লাগাতে পারবেন। আর যদি লোকাল স্কোপে আপনি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেন, আপনি অন্য কোনো জায়গাতে কাজে লাগাতে পারবেন না, যে জায়গাতে ডিক্লেয়ার করেছেন সেই জায়গা ব্যতীত। আচ্ছা, এরপরে আছে ভোলাটাইল। এটা হচ্ছে এমন একটা সুযোগ আপনাকে দেয় যেটা হচ্ছে র্যামে ডাটা রেখে কাজ করার সুযোগ দেয়, বাড়তি করে মেমোরিতে কোনো জায়গা খায় না। এটাতে আপনি অনেক ফাস্ট কিছু কাজ করতে পারেন। কনভার্সন ফাংশন, অর্থাৎ নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোনো না কোনো কিছুতে কনভার্ট করে। বাইটে কনভার্ট করে, অর্থাৎ বাইট ডাটাতে কনভার্ট করে। যে কোনো ডাটাকে ক্যারেক্টারিস্টিক ডাটাতে কনভার্ট করে। ইন্ট, অর্থাৎ ইন্টিজার টাইপের ডাটাতে কনভার্ট করে। লং টাইপের ডাটাতে কনভার্ট করে। ওয়ার্ডও কিন্তু আনসাইন ইন্টের মানে ছদ্মনাম, মানে ওয়ার্ড আর আনসাইন ইন্ট একই, মানে এই ওয়ার্ড আর আনসাইন ইন্ট একই, যেটা হচ্ছে পজিটিভ মান স্টোর করতে পারে, 2 বাইট ডাটা বিশিষ্ট নেগেটিভ মান স্টোর করতে পারে না। এরপরে আছে ইউটিলিটিস। এর মধ্যে আছে প্রোগ্রাম আর সাইজ অফ। তো প্রোগ্রাম অনেকটা ঠিক এরকম যে মেমোরিতে জায়গা রেখে কাজগুলো করে, এটা ঠিক উল্টা, যে আমরা একটু আগে শিখলাম যেটা ভোলাটাইল, এটা ঠিক উল্টা। এরপরে যেটা আছে সাইজ অফ, অর্থাৎ কোনো একটা ডাটাকে বাইটে পরিমাপ করতে পারে। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে দেখেন স্ট্রাকচার, সেটআপ এবং লুপ, দুইটাই অংশ আরডিনো প্রোগ্রামিংয়ে, দুইটা অংশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেটআপের মধ্যে যদি আপনি কোনো একটা কাজ করেন একবারই কাজ করবে, আর লুপের মধ্যে যদি কাজ করেন বারবার কাজগুলো করবে, অর্থাৎ সেটআপকে একবারই কাজে লাগানো যায়। সেটআপের পরে যখন লুপে ঢুকবে কখনোই ফিরে আর সেটআপে যাবে না। অ্যারিথমেটিক অপারেটর, এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কি রিলেটেড কাজ করে। অ্যারিথমেটিক রিলেটেড কাজগুলো করে, যেমন প্লাস যোগের কাজ করে, মাইনাস যেটা বিয়োগের কাজ করে, স্টার বা এটাকে আমরা বলতে পারি
গুণের কাজ করে, এটা হচ্ছে অবলিক বা ডিভাইডেড যেটা ভাগের কাজ করে, পার্সেন্টেজ অর্থাৎ ভাগ শেষ নিয়ে যখন আমরা কাজ করব সেটার কাজে লাগানো যায়। প্রোগ্রামিং জিনিসটা সম্পূর্ণ ক্যালকুলেশন, হ্যাঁ, আপনি যে ক্যালকুলেশনটা দিবেন সেই ক্যালকুলেশন অনুসারে সে কাজগুলো করবে। কন্ট্রোল স্ট্রাকচার, এটা দিয়ে আমরা কন্ট্রোল করি, হ্যাঁ, আমরা কন্ডিশন দিতে পারি যে এই দরজাতে মানুষ এবং এই দরজাতে মানুষ, দুই দরজাতে যখন মানুষ দেখতে পাবে তখন সে কোন একটা কাজগুলো করবে। এই যে এই রিলেটেড কন্ডিশন আমরা এগুলো দিয়ে দিতে পারি। ইফ দিয়ে আমরা কন্ডিশন দিই যে কন্ডিশন সত্য হলে একটা কাজ করবে, আর ইলস যদি দিয়ে দিই ইফের সাথে যে কন্ডিশন মিল হলে একটা কাজ করবে, কন্ডিশন না মিল হলে আরেকটা কাজ করবে। ঠিক এরকম যে আমি আপনাকে বলে দিলাম যে কোনো একটা ফ্লেম সেন্সরের সামনে যদি আগুন ডিটেক্ট করে একটা কাজ করবে, যদি আগুন না ডিটেক্ট করে আরেকটা কাজ করবে। আগুন ডিটেক্ট করলে সে একটা ডিসপ্লেতে দেখাবে ফায়ার ইজ ডিটেক্টেড, আগুন যদি না ডিটেক্ট করে তাহলে ডিসপ্লেতে দেখাবে ফায়ার ইজ নট ডিটেক্টেড। তো ইলসের মধ্যে কি থাকবে, ফায়ার ইজ নট ডিটেক্টেড, আর ইফের মধ্যে কি থাকবে, ফায়ার ইজ ডিটেক্টেড। অর্থাৎ এইভাবে আমরা কন্ডিশনগুলো দিতে পারি। ফর, এটা একটা লুপ, ফর এবং হোয়াইল, অর্থাৎ আমরা যদি চাই যে কোনো একটা জিনিস লুপ আকারে খুব শর্টকাটে করব, এরকম অনেক জিনিস হতে পারে। ধরেন আপনার কাছে 100টা পিন আছে, বারবার আপনাকে ইন্ডিভিজুয়ালি এই পিন ইনপুট, এই পিন ইনপুট, এই পিন ইনপুট আপনাকে ডিক্লেয়ার করার প্রয়োজন নয়। আপনি লুপের মধ্যে ছেড়ে দিলেন, 1 থেকে 100টা পিন একসঙ্গে সে মানে ইনপুট হিসাবে ডিক্লেয়ার করে দিল। এরকম অনেক কিছু করা যায় যেটা এক কথায় বলে প্রকাশ করা সম্ভব না, যেটা ফর দিয়েও করা যায়, হোয়াইল দিয়েও করা যায়। আরও একটা অংশ আছে সেটা হচ্ছে ডু হোয়াইল, অর্থাৎ কোনো একটা কন্ডিশন যদি ম্যাচ খায় সে কন্ডিশন অনুসারে কাজ করবে। আর ডু হোয়াইল হচ্ছে কন্ডিশন চেক করার আগে একটা কাজ করবে, তারপরে কন্ডিশন চেক করবে। অর্থাৎ ডু হোয়াইল মানে কি, আগে কাজ করো তারপরে কন্ডিশন মিলাও, তারপর কন্ডিশন অনুসারে কাজ করো। আর হোয়াইল মানে হচ্ছে কন্ডিশন যতবার মিলবে ততবার কাজ করো। ফরও ঠিক কন্ডিশন যতবার মিলবে ততবার কাজ করতে থাকবে। তারপরে সুইচ, অর্থাৎ একাধিক কেস ভিত্তিক কাজ করা যায়, যে এই ভ্যালুতে এই কাজ করবে, এই ভ্যালুতে এই কাজ করবে, এই ভ্যালুতে এই কাজ করবে, এগুলা রিলেটেড কিন্তু, হ্যাঁ, এই ফর দিয়েও যে কাজ করা যায় কিছু কিছু কাজ, ওই কাজ হোয়াইল দিয়েও আপনি করতে পারবেন। হোয়াইল দিয়ে যে কাজ করা যায় অনেক কাজ সুইচ দিয়েও আপনি করতে পারবেন। জাস্ট আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি সাজাবেন। রিটার্ন, অর্থাৎ সে দেয় যে কোনো একটা ফাংশন যখন আপনি তৈরি করবেন সে রিটার্ন করে, যে একটা ভ্যালু রিটার্ন করার মাধ্যমে আপনাকে জানায় যে ফাংশনটা এই ফাংশানে এই ফাংশন এইভাবে ব্যবহার হবে। অর্থাৎ রিটার্ন নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, এইভাবে এক কথায় প্রকাশ করা সম্ভব না। জাস্ট মনে রাখবেন রিটার্ন কোনো একটা ভ্যালুকে রিটার্ন করে। কম্পারিজন অপারেটর, অর্থাৎ এটা হচ্ছে তুলনা করে, 1 কি 1 এর সমান এরকম তুলনা করে। নট ইকুয়াল কি 1 কি 2 এর সমান, 1 কি 2 1 কিন্তু 2 এর সমান না, 1 হচ্ছে 1 এর সমান, 1 কিন্তু 2 এর সমান না। এটা হচ্ছে মানে সমান কিনা তুলনা করে, এটা নট ইকুয়াল কিনা এটা মানে তুলনা করে। এটা কি গ্রেটার দেন, অর্থাৎ 2 কি 4 এর থেকে বড়, অবশ্যই বড় না, আপনি জানেন, কিন্তু এটা আপনি তুলনা করতে পারেন প্রোগ্রামে, যে এই পিনের ভ্যালু আর এই পিনের ভ্যালুর সাথে সে তুলনা করে একটা কাজ করবে। সেক্ষেত্রে তুলনা করার জন্য একটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ এটা কি এটার থেকে বড়, এটা তুলনা করে। লেস দেন হচ্ছে এটা কি এটার থেকে ছোট, এভাবে তুলনা করে। আর এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ এটা কি এটার থেকে বড় অথবা সমান কিনা। আর লেস দেন ইকুয়াল, অর্থাৎ এটার থেকে এটা ছোট অথবা সমান কিনা, এরকম একটা ডাটা। বিটওয়াইজ অপারেটর, এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা বিট নিয়ে কাজ করে। এটা বিটওয়াইজ লেফট এবং বিটওয়াইজ রাইট, অর্থাৎ বাইনারি যে ডিজিটগুলো থাকে 8 বিটের যে ডাটাগুলো থাকে, এটা ধরেন ডানের দিকে সরিয়ে দিতে পারে বা বামের দিকে সরিয়ে দিতে পারে। যদি ধরেন ডানের দিকে সরিয়ে দেয় তাহলে বিটওয়াইজ রাইট, বামের দিকে সরিয়ে দিলে বিটওয়াইজ লেফট, অর্থাৎ ডাটাগুলোকে জাস্ট ঠেলে একটু সরিয়ে দেয়, 1 ডিজিট করে সরিয়ে দেয়। ধরেন 0 1 0 এরকম আছে, একটু সরিয়ে দিল 1 ডিজিট করে, তাহলে 0 0 1 0, অর্থাৎ পুরো জিনিসটাকে সরিয়ে দিল। তো এরকম জায়গাতে কাজে লাগানো যায়। এবার হচ্ছে বিটওয়াইজ অপারেটর অ্যান্ড। বিটওয়াইজ অপারেটর অ্যান্ড মানে হচ্ছে ধরেন দুইটা বাইনারিতে আপনার ডিজিট আছে, দুইটার সঙ্গে তুলনা করে আউটপুট অ্যান্ড অনুসারে সে বের করে। ধরেন 2টা 1 হলে আউটপুট হাই হবে, এরকম লজিক আগে জানতে হবে। অ্যান্ড কি, অর কি, নট কি, এটা না জানলে আপনি বুঝতে পারবেন না। সংক্ষেপে বলি, জাস্ট দুইটার বাইনারির সিঙ্গেল ডিজিট অনুসারে তুলনা করে আউটপুট সে বের করে। তারপরে অর, অর্থাৎ দুইটা ডিজিট সে তুলনা করে, যদি যে কোনো একটা হাই হয় আউটপুট হাই করবে। আর অ্যান্ড হচ্ছে দুইটা হাই হলে আউটপুট হাই করবে। আর যদি এখানে এটা হচ্ছে আপনার বিটওয়াইজ এক্স অর, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। এটা তুলনা করে দেখে যে একটা ইনপুট দুইটা ইনপুট যদি হাই হয় আউটপুট লো, আর বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই। এটা হচ্ছে এক্স অর আমরা যেটাকে বলি, বিটওয়াইজ এক্স অর অপারেটর। আর হচ্ছে বিটওয়াইজ নট অপারেটর, অর্থাৎ এটা হচ্ছে 1 হলে 0 করে, 0 হলে 1 করে।
এরকম আর কি। বুলিয়ন অপারেটর এটা কিন্তু বাইনারিতে সম্পূর্ণ কাজ করে, বাইনারিতে, আর এটা সম্পূর্ণ কাজ করে লজিক্যাল। তো মানে অ্যান্ডের কাজ জানতে হবে, অরের কাজ জানতে হবে, নটের কাজ জানতে হবে, এটা হচ্ছে লজিক। লজিক যখন জানবেন তখন এটা আপনার কাছে ক্লিয়ার। তো এটা হচ্ছে অ্যান্ডের কাজ করে, এটা হচ্ছে অরের কাজ করে, এটা হচ্ছে নটের কাজ করে। অর্থাৎ দুটি একসাথে হাই হলে আউটপুট হাই, দুটি একসাথে লো হলে আউটপুট লো, যে কোনো একটা হাই হলে আউটপুট লো। এটা হচ্ছে কিন্তু অ্যান্ড। এটা আপনাকে জানার জন্য কিছু ট্রুথ টেবিল মানে জানানো উচিত, সেটা যখন আমরা জানবো তখন আমরা আলোচনা করব। অর ঠিক একই রকম না হলেও ওর উল্টা, জাস্ট দেখা যাচ্ছে যে কোনো একটা হাই হলে আউটপুট হাই, যে কোনো একটা হাই হলে আউটপুট হাই, আর দেখা যাচ্ছে কোনোটা যদি হাই না থাকে তাহলে আউটপুট লো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নট, অর্থাৎ হাই হলে লো হবে, লো হলে হাই হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কম্পাউন্ড অপারেটর। অর্থাৎ দেখেন এই জিনিসটার অর্থই হচ্ছে কম্পাউন্ড মানে ছোটো করা, অর্থাৎ হিসাব নিকাশকে ছোট করে দেয় এটা। অর্থাৎ আমি চাচ্ছি যে এক এক করে কোনো সংখ্যা বাড়াবো, দুই দুই করে কোনো সংখ্যা বাড়াবো, তিন তিন করে কোনো সংখ্যা কমাবো, গুণ আকারে বাড়াবো, ভাগ আকারে কমাবো, ভাগশেষ আকারে বাড়াবো, এরকম, বা এক এক করে ইনক্রিমেন্ট করব, এরকম জায়গাতে এগুলো কাজে লাগানো হয়। যেমন প্লাস ইকুয়াল, এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার বাড়ানোর কাজে লাগানো হয়। যেমন দেখা যাচ্ছে আপনি দুই আকারে বাড়াতে চান, এক্স ইকুয়াল এক্স প্লাস টু, অর্থাৎ এরকম চলতে থাকবে যখন, তখন দুই দুই করে বাড়তে থাকবে। প্রথমে 2, তারপরে 4, তারপরে 8, না তারপরে হচ্ছে 6, তারপরে 8, তারপরে 10, 12, এবার দুই দুই করে বাড়বে। 3 3 করে বাড়তে পারেন, দুই দুই করে কমাতে পারেন। দেখা যাচ্ছে 10 আছে, তারপরে হলো 8, তারপরে হলো 6, তারপরে হলো 4, এরকম কমাচ্ছেন। আপনি যে রেঞ্জ দিয়ে দেবেন সে অনুসারে সে কমাতে থাকবে। তো এটা হচ্ছে প্লাসের কাজ করে, এটা হচ্ছে মাইনাসের কাজ করে, এটা হচ্ছে গুণের কাজ করে, যে স্টার ইকুয়াল একসাথে কিন্তু প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল আলাদা, প্লাস ইকুয়াল আলাদা, স্টার ইকুয়াল আলাদা। তো স্টার ইকুয়াল মানে হচ্ছে গুণ আকারে বাড়তে থাকবে। যেমন আপনি চাচ্ছেন যে গুণ আকারে বাড়বে, প্রথমে 3, তারপরে 9, এরকম করে বাড়তে থাকবে। হ্যাঁ, তারপর 3 নং 27, এরকম গুণ আকারে বাড়তে থাকবে। তো এটা কাজে লাগানো যাবে। ভাগ আকারে বাড়তে থাকবে, ভাগ আকারে কমতে থাকবে, বা ভাগ হতে থাকবে আর কি, এরকম জায়গাতে এটা কাজে লাগাতে পারবেন। আর পার্সেন্ট ইকুয়াল, এটা হচ্ছে ভাগশেষ নিয়ে কাজ করবে। ভাগ করার পর ভাগশেষ যেটা আছে সেটা নিয়ে কাজ করবে। এটা আপনি যদি লুপে ছাড়েন লুপের কাজ করবে, না ছাড়লে লুপের কাজ করবে না। ধরেন আপনি 30কে 5 দিয়ে, মানে 30কে দেখা যাচ্ছে 7 দিয়ে ভাগ করছেন, তাহলে কত হয়? 4 7 28, 4 পাবেন, কিন্তু ভাগশেষ থাকছে 2, এই 2 নিয়েই সে কাজ করবে। এরকম ভাগশেষ নিয়ে কাজ করে। প্লাস প্লাস অর্থাৎ এক এক করে বাড়ায়, মাইনাস মাইনাস এক এক করে কমায়। এক্স ইকুয়াল এক্স প্লাস 1, এটা হচ্ছে এক এক করে বাড়াচ্ছে। এক্স ইকুয়াল এক্স মাইনাস 1, এটা এক এক করে কমাচ্ছে। এরকম জায়গাতে এগুলো কাজে লাগানো হয়। আমি এত কিছু বললাম, আপনার মাথার মধ্যে কিচ্ছু হয়তো ঢোকেনি, কিন্তু আমি জাস্ট এটা বুঝালাম আমরা কোনো এক সময় এই টপিকগুলো শিখব। যে টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি সেটা হচ্ছে কমিউনিকেশন ফাংশন। অর্থাৎ আমরা একটা কম্পিউটারের সঙ্গে একটা ইউএসবি কানেক্টেড করব। অর্থাৎ এই যে ইউএসবি কানেক্টেড করলাম, এটা হচ্ছে ইউএসবির মাধ্যমে আমরা কমিউনিকেশন করছি। তো ইউএসবিরও অর্থ আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস, অর্থাৎ এরও RX TX পিন থাকে। এসপিআইও একটা কমিউনিকেশন। দেখা যাচ্ছে আমরা খুব দ্রুত কোনো একটা জায়গাতে ডাটা পাঠাবো বা নিব, সেক্ষেত্রে বিভিন্ন আলাদা আলাদা তার হতে পারে, সেক্ষেত্রে এসপিআই কমিউনিকেশন ব্যবহার করা হয়। আর সিরিয়াল কমিউনিকেশন হচ্ছে সিরিয়ালি ডাটাগুলো পাঠাই, অর্থাৎ একটা ট্রান্সমিটার, মানে একটা হচ্ছে TX থাকবে, একটা হচ্ছে RX থাকবে, একটা ট্রান্সমিটার, একটা হচ্ছে রিসিভার। মানে TX শব্দের অর্থ ট্রান্সমিটার, RX শব্দের অর্থ রিসিভার, অর্থাৎ দুইটা পিন দিয়ে আমি সিগন্যালগুলো স্থানান্তর করতে পারছি। এসপিআই হচ্ছে ইচ্ছা মতো পিন হতে পারে। ওয়্যার, যেটা তার দিয়ে আমরা কমিউনিকেশন করব, যেটা হচ্ছে ইউএসবির সাথে কানেক্টেড করতে পারি। তারপরে কিবোর্ড, আমরা যে ডাটাগুলো আমরা ইনপুট দিব। তারপরে ওয়াইফাই, যেটা হচ্ছে আমার ওয়্যারলেসলি যে সিগন্যালটা যায়, ওয়্যারলেস ফিডেলিটি, এই সিগন্যালের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। এটা একটা সিগন্যালের ধরন। কমিউনিকেশন মানে জাস্ট কমিউনিকেশন করা, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কমিউনিকেশন করা। তারপরে ব্লুটুথও হতে পারে। ব্লুটুথ একটা সিগন্যাল, ব্লুটুথের মাধ্যমে আমরা বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড করতে পারি। তো মোটামুটি আমার সবগুলো জিনিস সম্পর্কে জাস্ট একটু করে আইডিয়া দেওয়া হয়ে গেছে। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই সিরিজটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। যারা ভিডিওগুলো দেখবেন ডাউনলোড করে দেখবেন না, সরাসরি দেখবেন, না হলে চ্যানেলের উপরে অনেক ক্ষতি হয়। আপনি যখন এই ভিডিওগুলো সিরিয়ালে দেখবেন, মন দিয়ে দেখবেন, আমি ইন্সপায়ার হব। যখন কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদের অনুভূতি সম্পর্কে জানতে পারবো, এবং আপনাদের কোথাও সমস্যা হলে সেই সমস্যাগুলো আমি সমাধান দিতে পারবো। আমি তো বলেছি আমার কোনো ভিডিও কোনো দিন পেইড আসবে না। তো যাদের এটা খুব ভালোভাবে শেখার ইচ্ছা, তারা অবশ্যই আমাদের মিস্টার আরডিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন। গোটা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের আলট্রা কিট S81 কিটটা কিনে নেবেন, তাহলে আপনি প্রোগ্রামিংয়ের বহু জটিলতা সমাধান করতে পারবেন। এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখতে পারবেন। আর বিভিন্ন প্রজেক্ট যখন আমরা বানাবো, অন্যান্য জিনিস ধীরে ধীরে
একটা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমাদের প্রয়োজন হবে সেগুলো আপনি পার্সপাতি আমাদের অনলাইন শপ থেকে নিয়ে নিতে পারেন। গোটা বাংলাদেশ তো আমি বললাম হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আপনি যদি মনে করেন প্যাকেজ আকারে নেবেন না, যেটা প্রয়োজন সেটা নেবেন, বা প্যাকেজ থেকে কোনো জিনিস বাদ দেবেন, সেটাও সম্ভব। আবার আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন আপনি যেটা নিতে চান আমাদের অনলাইন শপ থেকে অর্ডার করে দেবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা ফোন কল করবেন, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই সিরিজটা সম্পূর্ণ আমার মাকে উৎসর্গ করার জন্য করা। আমার স্বপ্ন নিয়ে আমি এখন কাজ করছি, তবে আমার স্বপ্নটা নিয়ে যখন আমি কাজ করছি আমার পাশে আমার মা নাই। এমন একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে যার জন্য আমাকে একটা বুকে পাথর বেঁধে কাজগুলা দেখাতে হচ্ছে বা করতে হচ্ছে, সেজন্যই হয়তোবা আমি আমার বেস্টটা দিতে পারছি না। একটা দিন সকাল আমি ভিডিও শ্যুট করব বলে আমি ক্যামেরার সামনে আসলাম। ভিডিওর নাম্বার ছিল 10 NS ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। তো ওই সময় সেই সময় ভিডিওটা করতে পারিনি, দুপুরে একটু কাজ বেঁধে যায়। আম্মার একটা রিলেটিভকে আমাকে খাবার দিতে যেতে হবে আম্মুর সাথে, আম্মু যেতে যাবে আর কি। তো বাইকে নিয়ে যাওয়ার পথে আমার আম্মা গাড়ি থেকে পড়ে অ্যাক্সিডেন্ট করে সেদিনই মারা যায়। তো তারপর থেকে আর ওইভাবে আমি কোথাও বাইরে যাই না, খুব কম যাই, বুকে পাথর বেঁধে ভিডিওগুলো করি। খুব শর্টে আলোচনা করলাম, দেখেন অনেক হাসি মুখে ভিডিওগুলো করছি, কিন্তু হাসতে হাসতে আমার সঙ্গে গেল, আমার সঙ্গে কথা বলছিলাম, গল্প করছিলাম, হুট করে পড়ে গেল, সব শেষ। সারা যে আর কোনো দিন দেখতে পাবো না। জীবন চলতে থাকবে, বড় হতে থাকবো, কোনো দিন এক টেবিলে খেতে পাবো না, কোনো দিন চিল্লাচিল্লি হবে না, কিচ্ছু হবে না। আর জাস্ট স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে। তো এই সম্পূর্ণ সিরিজটা আমি আমার মাকে উৎসর্গ করলাম। আমার আম্মার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। শেষ কথা একটাই বলতে চাই, প্রোগ্রামিং একটা ব্লক আকারে শিখবেন, বিভিন্ন জটিল সমস্যার সমাধান আপনি করতে পারবেন, অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা শেখার পরে পরবর্তী যদি কোনো ল্যাঙ্গুয়েজ আপনার প্রয়োজন হয়, শিখতে গেলে আপনার সমস্যা হবে না। ভালো থাকবেন, ধন্যবাদ। আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ।